ছেলে মেয়ে দেখো সমান সমান কোনোভাবেই হতে পারে না। আমার বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে দুটো বই, একটা হিন্দিতে একটা বাংলায়। আচ্ছা, আর থার্ড বইটা আমার 100 কবিতা বাংলার। মানে আমাদের বলতে গেলে মানে ইমোশনাল ইন্টেলিজেন্স যেটা, সেইটা সেই সময় থেকে তোমার এতটাই প্রখর যে তুমি সেই মুহূর্তে একটা ডিসিশনস নিয়েছিলে যে মানুষের সাথে না মিশলে তো আমি চরিত্রগুলোকে ধরতে পারবো না। আমার তো এই চরিত্র নিয়েই কাজ। আমি এখনো চুলে গাজরা লাগাই, এই ফুলের মালাকে গাজরা বলে। একদম। তুমি যে প্রথমেই বলেছিলে যে তুমি একটা ক্লাব বানিয়েছিলে ভাইদেরকে নিয়ে, যে ইউথ ক্লাব। তো আমারও এই অডিয়েন্স গুলো, মানে আমি চাই যে ইয়াং ইউথরাও যে তারাও কিছু ইন্সপায়ার হোক। সে আমাকে বললো চরিত্রের মাহাতো আর নেই যে তোমাকে পৌঁছে দিত আর নিয়ে আসতো। চরিত্রের মাহাতো চলে গেছে। আজকে যে মানুষটার সামনে তোমাদের সকলকে নিয়ে আসবো, তিনি একটু অন্য রকমের, মানে ছোট থেকে একটু অন্য রকমের, এবং তার থেকে বড় বিষয় হচ্ছে যে প্রতিটা স্তরে স্তরে আজ তিনি 75, কিন্তু 75 বছর বয়সেও তিনি কি করে সুইট 16, মানে আমার ভাষায় সুইট 16, আর কি করে থাকা যায়, কি করে নিজের শিক্ষাটাকে জীবনের মূল মন্ত্র করা যায়, এবং তার থেকেও বড় বিষয় হচ্ছে যে সেই শিক্ষার বার্তা আর তার সাথে হচ্ছে মাতৃত্ব এক করে কি করে নিজে এগিয়ে যাওয়া যায়, তারই গল্প আপনাদের শোনাবো। এবং শোনাবো তার জীবনের শিক্ষকতার গল্প, কি করে তিনি কিভাবে ছেলেদের বা সেই সমস্ত মানুষদের যারা অশিক্ষার অন্ধকারে যারা ডুবে গেছিল তাদেরকে তুলে এনেছেন, সমস্ত কিছু। তো সেই সমস্ত কিছু শোনার জন্য আজকে চোখ রাখতে হবে কোথায়? অ্যাঙ্কার রাজ। মানে আজকে আমি আপনাদের সামনে এসেছি, আর আজকে আমার চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে, চ্যানেলের নাম হচ্ছে রোড ম্যাপ অফ অ্যাস্থেটিক্যাল জার্নি, যেটা আপনাদের সকলকে নতুন নতুন বার্তা নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দেয়। চলুন শুনে নি তার মুখ থেকে তার জীবনের গল্প। প্রথমে যে প্রশ্নটা তোমায় করবো, আমার খুবই ভালো লাগছে যে তোমাকে, মানে তোমার সামনে আজকে বসতে পারছি, তোমার সাথে আমার আলাদা একটা পরিচয়, এবং সেখান থেকে আমার মনে হয়েছে যে তোমার কিছু বক্তব্য, তোমার জীবনের কিছু ভাষা, সেটা মানুষের কাছে আসার প্রয়োজন। তো তুমি যে এত এই যে এভারগ্রিন, আমি অলওয়েজ বলে থাকি এভারগ্রিন এবং সুইট 16 এটা বলে থাকি, মানে তোমার বয়সটা তোমার কাজের মধ্যে দিয়ে প্রকাশ পায় না, তোমার কাজের মধ্যে দিয়ে এটাই প্রকাশ পায়, তুমি খুব চিরনূতন একজন। তো এটার কারণটা কি, এটার রহস্যটা কি? এটার কারণটা খুব বড় কিছু কারণ না, এটা হচ্ছে নিজেকে সবসময় সজীব রাখা। অলওয়েজ তোমাকে পজিটিভ থাকতে হবে। আমাদের মানে এক পা এগোতেও নানান সমস্যা আসে। এখন আমি যদি সবসময় সমস্যাগুলো ঘিরে থাকি, তাহলে আমি তো কিছুতেই সজীব থাকতে পারবো না। আমাকে ওটাই করে যে আমারও সমস্যা আসে, কিন্তু আমি সেটাকে বেশিক্ষণ আমার কাছে থাকতেই দিই না। আমি বুঝতে পারি যে সমস্যাটা এসেছে, আমার এটাকে কাটিয়ে উঠতে হবে, এবং আরেকটা বড় কাজ আমার জন্য অপেক্ষা করছে, সেই জন্য আমাকে আরেকটু তাজা হয়ে থাকতে হবে। এবং আমার উপরে অনেকের তাজা হওয়া নির্ভর করছে, কারণ আমি অনেককে দেখে রাখি, আমার কাছে অনেকে থাকে, আমাকে ভালোবাসে, আমাকে বলে যে তোমাকে দেখে আমরা অনেক কিছু শিখি। আমি কি হাতে ধরে শেখাই অবাক অক্ষর মতো? আমার জীবন চালনাটা যেরকম, আমি যেভাবে ভাবি, যেভাবে চলি, যেভাবে টাইম ম্যানেজমেন্ট করি বা হাসি খুশি থাকি আর ওভারকাম করি, সমস্ত আমার বড় বড় সমস্যা আছে জীবনে, কিন্তু আমাকে দেখে কেউ বুঝতে পারে না। এবং এই কথাটা আমাকে আমার বিভিন্ন বন্ধুরা বলে। একদম, মানে তুমি যে তুমি বলো যে তোমার বাতের ব্যথা রয়েছে, তোমার নানা রকম আরো শারীরিক সমস্যা রয়েছে, কিন্তু সেগুলো তোমার উপরে সেই ছাপটা পড়ে না। ছাপটা পড়বে না, কারণ তোমার মনটা যদি তার চেয়েও বেশি তাজা হয়, তাহলে শরীরটা তোমার অনেক পেছনে চলে যাবে। বলে না কি, মনের উপরে শরীরও নির্ভর করে। তুমি মনটায় যদি সবসময় হতাশাজনক রাখো, সবসময় তুমি দুঃখের কথাগুলো ভাবো, দুঃখ তো সবার আছে, আমি সেগুলোকে নিয়ে যদি বসে থাকি, তাহলে তো আমার শরীরটা আরো তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। এমনিতে আমাকে অনেকেই যারা বলে যে 75 বছর বয়স, আমার কেউ বিশ্বাসই করতে চায় না, এবং আমাকে এটা বলে আপনি আপনার বয়সটা কেন বারবার বলেন? আমি বলি বয়সটা এই জন্য বলি যে আমি এই বয়সে যদি তাজা থাকি, তো তোমরা তোমাদের বয়সে কেন তাজা থাকছো না? একদমই তাই, ইট ইজ জাস্ট আ নাম্বার, মানে সংখ্যা ছাড়া আর কিছুই নয়, সংখ্যা ছাড়া কিচ্ছু না। তুমি নিজের জীবনটাকে যে ধারায় যেভাবে নিতে চাইবে, সেই গতিতেই কিন্তু যাবে। আমার জীবনে প্রচুর উত্থান পতন, মানে কিন্তু আমাকে দেখে কেউ বুঝতে পারে না।
আমাকে তোমরা দেখবে, আমাকে ফেসবুকে যখনই আমার কত বন্ধুদের আমি দেখিনি আজ পর্যন্ত, তারা পর্যন্ত এই কমেন্টটা করে যে দিদি তোমার কাছে একবার যেতে ইচ্ছে করে, তোমার কথা শুনতে ইচ্ছে করে। তো তারা তো খালি আমার লেখা পড়েছে, তারা আমার কথা এখনো শোনেনি। আমি এখনো চুলে গাজরা লাগাই, এই ফুলের মালাকে গাজরা বলে। একদম, আমি আসবো ওই প্রসঙ্গে আসবো। হ্যাঁ, তার আগে যেটা আমি জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে তোমার ছোটবেলা, মানে প্রত্যেকেরই একটা ছোটবেলা থাকে, আলাদা একটা মাধুর্য থাকে সেই ছোটবেলার। আমি একটু গল্প শুনতে চাই তোমার ছোটবেলার গল্প। আমার ছোটবেলার মানে নানা রকম গল্প আছে, এখন সব গল্প তো করা যায় না, তবে একটু একটু ছুঁয়ে যাচ্ছি। আমরা 6 ভাই বোন ছিলাম। তার মধ্যে আমার 5 ভাই বোনরা একটু অন্যরকমের ছিল, আমি কিন্তু একদম আলাদা রকমের ছিলাম। কিরকম আলাদা ছিলাম, আমার বাপের বাড়ি রাঁচিতে, খুব সুন্দর শৈল শহর, বহু টুরিস্টরা আসতো, সেজন্য আসতো তারা, আমাদের বাড়িতে আত্মীয় স্বজনরা ভিড় করতেন ওই সব ঝর্ণা পাহাড় এই সমস্ত দেখবার জন্য। বাড়ির ওখান থেকে দেখা যেত, মানে একদম সামনেই? হ্যাঁ, আমাদের বাড়ির ছাদ থেকে পাহাড়, জোড়া পাহাড় দেখা যেত, রাঁচি পাহাড় দেখা যেত। তো সেই সময় আমাদের বাড়িতে যে পরিচিত বন্ধুরা, বাবার মায়ের আসতো কি আত্মীয় স্বজন আসতো, তারা যতবার আসছে আমার দেখা জায়গাগুলো কিন্তু আমি আবার করে যেতাম, কারণ ওই যে হই হই করে তাদের সাথে যাব, এবং সেই যে রাস্তা দুপাশে গাছে গাছে ভরা আর সবুজে সবুজে ভরা, আমার বড় ভালো লাগতো। সবার আগে আমি তৈরি হয়ে গাড়িতে গিয়ে বসে যেতাম। এটা আমার 6-7 বছরের বয়সের ঘটনা, আমি এরকম ছিলাম। আর মেয়ে হলেও একটু ডান পিটে ছিলাম, আমার বেশি ভাইয়ের বন্ধুরাই আমার বন্ধু ছিল। তা আমি যখন 8-10 বছরের হলাম, তখন একটা আমার ছোট ভাই ছিল একজন, আর 3 দাদা। ছোট ভাইয়ের বন্ধুরা বললো আমরা একটা ক্লাব করব, আমরা ক্লাব করে সরস্বতী পুজো করব। তো আমাকে বললে যে দিদি তোমাকে থাকতে হবে। আমি বললাম আমি তো মেয়ে, তোরা তো সব ছেলে। তো বলছে তাতে কিছু হবে না দিদি, তুমি ছাড়া আমাদের ক্লাব হবে না। আমি ঠিক আছে চল, মায়ের পারমিশন নিয়ে নি, মা যদি হবে। মা বললো ঠিক আছে। তখন আমি বললাম যে আমি ক্লাবের নাম দেবো। তো কি নাম দেবো? ইউথ ক্লাব। আমার ক্লাবের নাম হয়ে গেল ইউথ ক্লাব। সেখানে 30টা ছেলে, আমি একটা মেয়ে, সব ছোট ভাইয়ের বন্ধু। ছোট ভাই 1 বছরের ছোট, ঠিক আছে। আমাদের 12-13 বছর পর্যন্ত আমরা একসাথেই সমস্ত খেলাধুলো আমি সব খেলতাম, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন সব খেলতাম। আর তারপরে আমি সরস্বতী পুজো আমরা করলাম। কিন্তু যখন আমি ক্লাস 9, মা হঠাৎ একদিন বললেন তুমি বড় হয়ে গেছো, তুমি আর ওই ছেলেদের ওই ক্লাবে তুমি থাকতে পারবে না। আমি বললাম সে কি, আমি ছাড়া ক্লাব চলবে কি করে? আর ভাইয়ের বন্ধুরাও ভীষণ কান্না জুড়ে দিল। কিন্তু মার কথা, মায়ের আদেশ অমান্য করা কারো সাহস নেই, মায়ের একবারের কথা। আমাকে ছাড়তেই হলো। তো ওরা খুব কান্দ টানলো। তো ওরা বললো আমাদের ক্লাব তো আর চলবে না, দিদি গাইড করতাম। বললাম না, তোদের এতদিন সব শিখিয়েছি, তোরা করবি, যেখানে মুশকিলে পড়বি আমার কাছে আসবি, আমি তো আছি। মিশতে পারছি না, সেই ডান পিঠে ভাবটা আর নেই। সারাদিন ডানগুলি খেলছি আর খেলছি, কাদা মাটি, কিছু মেয়ে ভাবছি না নিজেকে। এই আমার ছোটবেলা ছিল। এইবার আমি যখন ক্লাস 10-এ উঠলাম, একদিন আমি রোদে এরকম শীতের দিনে একটু দাঁড়িয়ে আছি, আমার ছোট ভাইটা এসে আমাকে বললো, ও নিজের শার্টটা খুলে আমাকে পরিয়ে দিল। হ্যাঁ, পরিয়ে দিল, আর আমার ওড়নাটা নিয়ে মাথার মধ্যে বেঁধে দিল। আর নিজের গগলস খুলে পরিয়ে দিল, ঘড়ি খুলে পরিয়ে দিল, বললে এই দেখ তোকে ছেলে বানিয়ে দিলাম। বললাম তাই তো, বাহ, আমাকে ছেলের মতোই লাগছে। তারপরে তো আমার বিয়ে ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। আমি কলেজে 3rd ইয়ারে পড়তাম, তখন আমার বিয়ে হয়ে যায়। তো আমি যখন চলে যাচ্ছি বিদায় বেলাতে, আমার সেই ছোট ছোট বন্ধুরা, ছোট ভাইয়ের বন্ধুরা সব কাঁদছে, মানে এমন কাঁদছে যে বলার না। তো আমি বললাম কি হলো রে? তখন বলছে তুমি চলে যাচ্ছ, আমাদের ভীষণ কষ্ট হচ্ছে। আমি বললাম তাহলে ছেলে মেয়ের পার্থক্যটা বুঝতে পারলি, যে আমাকে একটা শার্ট প্যান্ট পরিয়ে দিলি আর গগলস পরিয়ে দিলি, আমি ছেলে হয়ে গেলাম। ছেলেদের কিন্তু কখনো মা বাবা, ঘর বাড়ি, থালা বাটি, বই খাতা, টেবিল ছেড়ে যেতে হয় না কোথাও, মেয়েদের চলে যেতে হয়। আমি তো মেয়ে, তাই জন্য আজকে আমি চলে যাচ্ছি। বড় দুঃখের দিন ছিল সেটা, একটা আনন্দ দুঃখ সব মিলিয়ে একটা ভীষণ বিষাদময় একটা মানে সময় আমার সেটা পার হয়েছে, কোনোদিন ভুলতে পারি না। ওই ছবিটা যেদিন যেদিন দেখি। ওই সময়টা মানে কত বয়স তোমার তখন? আমার তখন ছবিটা যখন তোলা হয় ক্লাস 10, তো তখন আমার ওই 15-16 বছর, 15-16 বছর বয়স। আর আমার 20 বছরে আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ,
আমার সবকিছুই খুব অদ্ভুত, আমার বিয়েটাও ভীষণ অদ্ভুত, আমার ছেলেবেলাটা যেরকম অদ্ভুত, আমি ছেলেবেলার আমার বহু ঘটনা আছে যেগুলো বললে তোমরা হয়তো কোনোদিন সেরকম কোনো ঘটনা শোনোইনি, কিন্তু আমার স্টকে প্রচুর আছে। মানে এটা তো অবশ্যই, দেখো তোমার মানে দর্শক বন্ধুরা যারা দেখছে তারা তো অবশ্যই স্বীকার করবে যে এরকম একটি মানুষের যে অভিজ্ঞতা, মানে তোমার যে অভিজ্ঞতা সেটা তো ঝুড়ি ঝুড়ি অভিজ্ঞতা, সেটা আমাদের কাছে সমৃদ্ধ। আমি যদি আমার মনের মতো একজন শ্রোতা পাই তাহলে আমার সব গল্প আমার বলতে ইচ্ছা করে, এইটা আমার ভীষণ ভেতরে ইচ্ছা যে আমার গল্পগুলো সবাই শুনুক। আর আমি জানি না রাজের কাছে কতটা টাইম আছে আমার জন্য। আমার আরেকটা গল্প খুব মনে পড়ছে, যেটা অবশ্যই আমি বলতে চাই যে দর্শকরা কিন্তু শুনবে, অবশ্যই শুনবে, কারণ আমার কাছে কিছু রিকোয়েস্ট এসেছিল যে কিছু কিছু মানুষ বলেছে যে তোমার ইন্টারভিউ নেওয়া হোক, এবং এইরকম একটা পার্সোনালিটি যারা মানে আমরা যেন উদ্বুদ্ধ হতে পারি এরকম। তুমি বলো তোমার যেটা মনে হচ্ছে যে ছোটবেলা। আমার ছোটতে আমার মামাতো দাদা সে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো, হ্যাঁ বিআইটিতে, হ্যাঁ ওখানে বিআইটি মেসরাতে, বিআইটি রাঁচিতে, হ্যাঁ রাঁচিতে ইঞ্জিনিয়ারিং কলেজ, খুব নাম করা কলেজ, ওখানে আমার মামাতো দাদা ভর্তি হয়েছিল। তো এখন পিসির বাড়ি, ও ছুটির দিন রবিবার দিন চলে আসতো, মাছ ভাত বা পিসির হাতে মাংস ভাত খেতে চলে আসতো। এইবার একদিন কি হচ্ছে, এক শনিবার রাত্রে বাবা তার মাতে তুমুল ঝগড়া কিছু নিয়ে, খুব বাক বিতণ্ডা হয়েছে, মানে মা বলেছে রবিবার দিন রান্না টান্না কিচ্ছু মা করবে না। রবিবার মানে স্পেশাল দিন, রবিবার সকালে লুচি হবে, আলুর দম হবে, জিলিপি আসবে, মাটন আসবে, মা বাজার যাবে, আমরা কুয়োর পাড়ে স্নান করবো আর অনুরোধের আসর শুনবো। সে দারুণ আনন্দের দিন, সেটা তালাচাবি পড়ে গেল। মা বললো আমি রান্নাই করবো না। আচ্ছা, অনুরোধের আসর যেটা বললে, এটা একটু গল্পটা বলে, যেটা মানে আমরা ওই সময় তো টিভি ছিল না, রেডিও ছিল, অনুরোধের আসর আসতো, মানে শ্রোতারা যা অনুরোধ করতো সেই সব গান, সাত ভাই চম্পা, সেই সময় লতা মঙ্গেশকরের, আমরা ভাই বোনরা হয়তো বলছি আজকে তোর রিকোয়েস্টটা রাখবে, আমি বলছি আমার গানটা দেবে, টাইম তো ফিক্স সবার থেকে পছন্দের, কিন্তু আমরা 6 ভাই বোনে 6টা পাঠিয়ে দিয়েছি, তখন আমাদের নিজেদের মধ্যে ঝগড়া চলছে, দেখবি না আজকে আমারটা দেবে, ওটাও একটা আনন্দ, একদম সবকিছুই একটা আনন্দের মধ্যে আমরা যেন রান করতাম। এইবার কি হচ্ছে, মা বাবাতে তো ঝগড়া হয়ে গেছে, মা বলে দিয়েছে রান্নাঘর বন্ধ, খাওয়া কিছুই জুটবে না। এবার তো বাবুদা আসবে, মামাতো দাদা, কিন্তু পিসির বাড়ি আসবে, সেও খাবার পাবে না। এইবার আমি কি করলাম, আমি ওর আসার বেশ 10-15 মিনিট আগে দৌড়িয়ে মেন রাস্তায় গিয়ে দাঁড়িয়ে রইলাম, যেখান থেকে বাসটা থামে, বিআইটির বাসটা, ওখানে গিয়ে দাঁড়িয়ে রইলাম। কেউ খেয়ালও করেনি আমি কোন বাড়ি থেকে বেরিয়ে গেছি, সবসময় বেরোতাম, তখন আমি ছোটই, ওই 10-11 বছর। তো বাবুদা বাস থেকে নেমেছে, আমাকে বলছে যে তুই কি করছিস এখানে দাঁড়িয়ে? তা আমি বললাম যে আজকে একটা ব্যাপার হয়েছে জানো তো, আজকে আমি মাকে বলেছি, মা তো রোজ খাটে, মাকে বলেছি আজকে না মা, বাবুদা বলে গেছে একটা দারুণ জিনিস খাওয়াবে, হ্যাঁ আজকে তুমি কিছু রান্না করো না, আজকে বাবুদা সব নিয়ে আসবে বলেছে, পিসিকে রোজ রোজ খাটাই, যে তুই বলেছিস সত্যি তো? এটা আমার বলা উচিত ছিল, একদিনও পিসিকে বলিনি। হ্যাঁ বাবুদা, আমি তো সেই জন্যই মাকে বললাম, চলো না ওই দোসার দোকান থেকে আজকে সবার জন্য মশালা দোসা কিনে নাও, পেটও ভরে যাবে, বেশ বেশি করে চাটনি সাম্বার সব নিয়ে নেবো, আর মশালা দোসা বেশ বড় বড় ম্যাড্রাস কাপেতে বানায়। হ্যাঁ, তো বাবুদা তো খুব খুশি হয়ে সব প্যাক ট্যাক করালো। তোর কত বুদ্ধি রে, তুই কত ভালো, দেখ আমি বুঝিনি তুই বুঝে নিলি, তুই তো আমার কত ছোট। আমি কি হয়েছে, তুমি ভাবো আমি ভাবো, সব তো একই, খাওয়াটা তো হবে আনন্দ করে, অন্যরকম খাওয়া, মা কি খুশি হবে। গিয়েছি পরে তো সব রেখেছে, মা তো আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে, এটা যে কার কাজ, মা তো ধরে ফেলেছে, মা তো একদম ধরে ফেলেছে। ভাই বোনদের তো কিছু ভাবলে সিন, তাদের খাবারটা পেয়ে গেলেই হলো, মা বন্ধ করে খেতে তো এসে গেছে, তো ঠিক আছে চল। মা তারপরে যখন আমাদের খাওয়া টাওয়া সব হয়ে গেল, বাবুদা চলে গেল, মা আমাকে জড়িয়ে ধরে হাসছে একবার, কাঁদছে একবার, বলছে তোকে কে এই বুদ্ধিগুলো দেয় বলতো, আমি তো তোদের কাছেই মুখ দেখাতে পারছি না খেতে না দিয়ে, আর বাবুকে কি করে মুখ দেখাতে পারতাম। তোর বাবার উপর রাগ করে বলে দিলাম রান্না করব না, তুই তো আজ আমার মুখটা রাখলি, আমার মানটা রাখলি, আমার আদরটা রাখলি, সবটাই তুই রাখলি। তো তখন আমার মাত্র এই 11-12 বছর বয়স। এই আমার ছোটবেলার প্রচুর গল্পের মধ্যে এটা একটা আমার খুব মনে থাকা গল্প, যে একটা মানুষ মানে ইনস্ট্যান্ট যে আমাদের ভাবনাটা যে কতটা গুরুত্বপূর্ণ, মানে আমাদের বলতে গেলে মানে ইমোশনাল ইন্টেলিজেন্স যেটা
তো সেইটা সেই সময় থেকে তোমার এতটাই প্রখর যে তুমি সেই মুহূর্তে একটা ডিসিশন নিয়েছিলে, আর সেটা কিন্তু মানে সকলের মুখে হাসি ফুটেছিল। একদম একদম মানে আমার খুব ভালো লাগলো এই গল্পটা শুনে। আর এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে একটু আগে তুমি বললে যে ছেলে মেয়ে, মানে তোমার ছোটবেলার একটা গল্প যে মেয়েদের আলাদাভাবে একটা আলাদা সংসার করতে হয় বা যেতে হয়। তো ছেলে মেয়ে কি সমান সমান তোমার কাছে কি মনে হয়, বা এটাকে তুমি কিভাবে দেখো? ছেলে মেয়ে দেখো সমান সমান কোনোভাবেই হতে পারে না, কিন্তু হচ্ছে কি ছেলে এবং মেয়ে দুজনকেই দরকার, তো দুজন দুজনের পরিপূরক। দুজনের একজন না থাকলে অন্যজন কিন্তু মানে হিন্দিতে যেটা বলে অধুরা, মানে সম্পূর্ণ সে হতে পারে না। এটা আমার মনে হয় সবসময় যে যেমন একজন মহিলার আমাদের সংসার বলো সমাজ বলো সব জায়গায় দরকার, সেরকম একটা পুরুষেরও দরকার। এখানে কোনো রেষারেষি নেই যে নারীরা আজকে এগিয়ে যা পুরুষের থেকে বেশি, কারণ আগে নারীদের উপর ভীষণ অত্যাচার হতো, একটা টাইমের ব্যাপার। সেই সময় মানুষ কতটা শিক্ষিত হয়েছে, কত পরিণত হয়েছে সেগুলো। কিন্তু আজকের ডেটে এটা প্রত্যেকের এটা বোঝা উচিত, মানা উচিত যে আমরা একে অন্যের মানে পরিপূরক, আমাদের পাশে থাকতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের পুরো সমাজটা এবং সংসারটা সবকিছু দেখতে হবে। আমি যদি একা নারী, খুব পড়াশোনা জানি, খুব স্মার্ট, তবুও আমার কিন্তু ঘরে একটি পুরুষের দরকার হয়। এবং একটি স্মার্ট পুরুষ যে খুব টাকা কামাচ্ছে, খুব শিক্ষিত হয়েছে, কিন্তু সেও যখন কর্মশেষে বাড়িতে আসে, একটি নারীবিহীন গৃহ কিন্তু তার কাছেও কোনো সুখের জায়গা না, তার মনেরও কোনো শান্তি হয় না, কোনো কিছুরই শান্তি হয় না। দুজনের হাত ধরে চলতে হবে, একেবারে হাত ধরে চলতে হবে। এটা হলে আমাদের সমাজ একদম যেরকম আমরা চাই, যেরকম আমাদের মনের মধ্যে আসে একটা সুন্দর সমাজ, সেটা হতে হবে। আমরা প্রায় দেখি বাসে, ট্রেনে, সব জায়গায় লেডিস বলে একটা আলাদা জায়গা সংরক্ষিত থাকে। আমার এটা বরাবর আপত্তি আছে। লেডিস জেন্টস যারাই বাইরে বেরোচ্ছে তারা কিন্তু একই রকম সমস্যাগুলো সামনা করতে করতে এগোচ্ছে। এখন যে আগে এসছে, যে সিট পেয়েছে, সে বসবে, সে ছেলে হোক বা মেয়ে হোক। এখন যখন লেডিস সিট তোমরা রেখেছো, লেডিসরা বসার পরেও জায়গা আছে, মনে করো 10টা সিট আছে, 6 জন লেডিস বসছে, কিন্তু সব পুরুষরা দাঁড়িয়ে আছে। তো ওই 4টে সিটে কিন্তু আমার 4টে পুরুষকে দেখে বসানো উচিত। এবং ওই পুরুষরাও কিন্তু যদি একজন লেডি ওঠে, তাদেরও কিন্তু সহবত যে আমি উঠে তাকে একটু বসতে বলি, সম্মান জানানো। এবং শারীরিক ভাবেও মেয়েরা কিন্তু একটু দুর্বল হয় ছেলেদের থেকে সাধারণত। ছেলেরা যে বাইরে মানে শক্তিটা ধরে রাখতে পারে, অনেক স্ট্রাগল করতে পারে, মেয়েরা কিন্তু বেশিরভাগই অতটা দৌড়ঝাঁপ করতে পারে না, ওরা একটু কাহিল হয়ে যায় তাড়াতাড়ি। বিধাতা তো বানিয়েছেন দুজনকে দুরকম ভাবে। এই প্রসঙ্গে এটা বলে রাখি, অনেকে হয়তো এটা ডিসক্লেইমার দিয়ে রাখি যে অনেকে বলবে যে না, পুরুষ নারী সমান সমানভাবে লড়তে পারি না, সমানভাবে আমরা লড়তে পারি না। যে নারীরা ইতিহাসেও তোমরা ধরে দেখেছো যে খুব লড়েছে, তাদের কিন্তু বহু প্রশিক্ষণ দেওয়ার পরে একটা পুরুষের সমকক্ষ হতে হয়েছে। কারণ মানে আমাদের শরীরটাই তৈরি ওই রকম ভাবে। আমাদের নারী আর পুরুষের শরীরের বহু পার্থক্য। ইটস অল অ্যাবাউট সায়েন্স। হ্যাঁ, একদম সায়েন্স। এটা মানে বায়োলজিক্যাল ব্যাপার। এটা যেরকম একটা পুরুষ মা হতে পারবে না, সেরকমই এটা একটা যে এই বাইরের যে যত যুদ্ধ, লড়াই, এই ঘাম ঝরানো, এই এত পরিশ্রম, এ কিন্তু পুরুষের সমকক্ষ হয়ে নারীরা পারবে না। এমনকি এই যে কুলি কামিন যারা হয়, মাথায় বোঝা নেই, ইট, এই সমস্ত মহিলাদের পয়সাটা কম দেওয়া হয়। তার একই কাজ করছে পুরুষ মহিলা, কেন কম দেওয়া হয়? কি এট এ টাইম যতটা একটা পুরুষ কাজ করতে পারবে, যতবার ও বোঝাটা আনতে পারবে, মহিলাটা কিন্তু তার অর্ধেকবার আনতে পারবে। এই নিয়েও বহু জায়গায় তর্ক হয় যে মহিলাদের কম পয়সা দেওয়া হয়। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে ওই শারীরিক ক্ষমতাটারই ফল। পুরুষরা আমাদের থেকে অনেক শক্তিশালী, মানে শরীরের দিক দিয়ে, আর মনের দিক দিয়ে আমরা অনেক বেশি উন্নত। অনেক আমাদের শক্তি, সহ্য শক্তি এবং আমাদের সবকিছু, মানসিক শক্তি যেটা সবকিছুকে চালিয়ে নিয়ে যায়। মানসিক শক্তি এমনি শারীরিক শক্তির চেয়ে বেশি মূল্যবান। যার জন্য আমাদের এত নারীর পুজো হয় কেন? নারী হচ্ছে শক্তির রূপ। নারীর সেই শক্তির রূপটা পুরুষরাও চায় যে আমাদের তো তুমি সব দিয়েছো, কিন্তু নারীর মতনও আমাদের শক্তি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের সবাইকে নিয়ে থাকা, মায়া, মমতা, এগুলোও তুমি আমাদের দাও। পুরুষরা কিন্তু এটা চায়
তাই জন্য এত হই হই করে তারা পুজো করে। এই যে মা দুর্গার মূর্তি আসে, ওখানে ওই যে টানা হয় অত বড় বড় মূর্তি, একটাও মেয়ে থাকে কি? পুরুষরাই টেনে আনে। কেন টেনে আনছে? কারণ তাদের শরীরের শক্তিটা বেশি, মেয়েরা ওটা পারে না। মেয়েরা আলপনা দিচ্ছে, ফল কাটছে, হ্যাঁ, মানে একটা পুজো হচ্ছে, সেখানে সকলেরই প্রয়োজন, যদি সকলের প্রয়োজন, সেটাও সম্ভব নয়। মহিলারা যে ডিপার্টমেন্টটা দেখছে ওটা পুরুষদের জন্য একটু অসুবিধাজনক। কোন কোন পুরুষ থাকে যারা মেয়েদের কাজগুলো খুব ভালো করতে পারে, ওটা একটা স্পেশাল শক্তি ওরা পায়। হ্যাঁ, একটা মানসিক দিক দিয়ে কেউ পুরুষ যে সে হয়তো 80% পুরুষের মতো, আবার 20% হয়তো মেয়েলি গুণটাও তার ভেতরে আছে, সেটা একেবারে ভেতরের ব্যাপার, এটা কিন্তু শরীরের ব্যাপার না, এটা একটা মানসিক দিক। এই নিয়ে বহু কিছু রিসার্চ হয়েছে, আমাদের বড় বড় পরিচালকরাও সিনেমা করেছেন, ঋতুপর্ণ ঘোষ এই নিয়ে প্রচুর বই করেছেন, এবং তার বক্তব্য যেটা ছিল অত্যন্ত সুন্দর ছিল এবং অত্যন্ত কষ্টদায়কও ছিল, যে আমাদের মানসিকতাটা সেই স্তরে এখনো পৌঁছতে পারেনি, আমরা তাদের বুঝতে পারি না। যেসব ছেলেদের যদি 50-50 থাকে, মানে ছেলেদের গুণগুলো 50 আর মেয়েদের গুণগুলো 50, তাকে দেখে সব হাসবে, বলে দেখ কিরম মেয়েলি মেয়েলি। মেয়েলি মেয়েলি কেন বললো? মানে মেয়েলি জিনিসটা কি পুরোটা খারাপ? হ্যাঁ, তো তোমরা মেয়েলি মেয়েলিটা ওকে কেন হেসে মানে একটা তাচ্ছিল্য করে বলছো? তোমরা বলতে পারো দেখ ছেলেটার মধ্যে এমনি শক্তিশালী, আবার দেখ মেয়েদেরও গুণটা আছে ওর মধ্যে। এইটা যেদিন আমরা বলতে পারবো সেদিন আমরা প্রকৃত শিক্ষিত হতে পারবো। আবার মেয়েদের মধ্যে অনেকে যারা দৌড়ঝাঁপ করে, অ্যাথলেটিক বড় বড় ভালো খেলোয়াড়, তাদের মধ্যে কিন্তু ওই ছেলেদের শারীরিক শক্তিটা হয়তো 60%, মেয়েলি ভাবটা হয়তো 40%। তাই জন্য মেয়েলি ভাবটাকে ঘরের মধ্যে যতটুকু পারে রেখে ও বাইরে পুরুষদের সাথে একেবারে কাঁধে কাঁধ মিলে দৌড়চ্ছে, তাদের হারিয়েও দিচ্ছে। এটা ভাববার বিষয়, এটা একটা বিরাট বড় সাবজেক্ট, এটা প্রত্যেকের ভাবা উচিত। একদম, মানে এখানে এটা বলতেই হয় যে আমরা আধুনিক হয়েছি, কিন্তু আধুনিকতার মানেটা আমরা না, আধুনিকতার মানেটা আমরা সত্যি একেবারে বুঝতে পারি না। আধুনিকতা একদম আলাদা জিনিস। একদমই তাই। আর এবার আমি একটু অন্য প্রসঙ্গে যাব, যে তুমি আমাকে একটা গল্প বলেছিলে, তোমার কলেজে যেতে যেতে সেই সময় নাকি বিয়ে হয়ে যায় হঠাৎ করে, এরকম কোনো ঠিক ছিল না, কোনো আলাদাভাবে কোনো প্ল্যানিং নেই। কবে হয়েছিল, কিভাবে হয়েছিল, আর তার পেছনে যে গল্পটা আমি একটু শুনতে চাই, দর্শক বন্ধুরা একটু শুনতে চাই। 1972-তে আমি 3rd ইয়ারে পড়ি, কলেজে 3rd ইয়ারে পড়ি, বাংলা অনার্স নিয়ে পড়ি। তো এইবারে আমার একটা নিজের একটা পছন্দ অপছন্দ সবসময় কিন্তু আমার সাথে রান করে। আমার কলেজে কোনো ইউনিফর্ম ছিল না, কিন্তু আমি সাদা শাড়ি পরে যেতাম। মা আমার সাদা শাড়ি পরতেন, লাল নীল হলুদ পাড়, ভেতরটা সাদা, আমি সেই শাড়ি পরে কলেজে যেতাম, যেটা কিনা আমার কলেজে আর কেউ পরতো না, সবাই নানা রকম। তখনই অনেক আধুনিক পোশাক এসে গেছে, 72তেই সকলেই পড়ছে, কোনো বারণ নেই, কিছু নেই। উইমেন্স কলেজে আমি পড়তাম। তো আমি এরকম, আমাদের বাড়িটা কলেজ থেকে খুব দূরে ছিল না, 10 মিনিটের রাস্তা, আমি হেঁটেই যেতাম, হেঁটেই আসতাম। এমনকি অফ পিরিয়ডেও অনেক সময় বাড়ি চলে আসতাম, আবার নেক্সট ক্লাসে গিয়ে জয়েন করতাম। তো এরকমই আমি একদিন আসছি কলেজে বাড়ির থেকে, আমার ব্যাগ ছিল না, হাতে বই খাতা থাকতো, পেন থাকতো, ওই নিয়ে আমি আসছি সাদা শাড়ি পরে। তো আমি গেট দিয়ে যখন ঢুকেছি, ঢুকে আমি আমার ক্লাসে একদম প্রিন্সিপালের রুমের পাশেই আমাদের বাংলা অনার্সের ক্লাসের ছিল, আমি সেখানে ফার্স্ট ক্লাস অনার্স ক্লাস, আমি সেখানে বসেছি। 2 মিনিটের মধ্যেই প্রিন্সিপালের যে পিয়ন, যে খাস পিয়ন, সে এসে বলছে আমার প্রফেসরকে যে এরকম বন্দনা দাশগুপ্ত কার নাম, তাকে প্রিন্সিপাল ডেকে পাঠাচ্ছেন। এখন প্রিন্সিপাল আমাকে বাই নেম চেনেন, কেন চেনেন? কিছুটা আমার ওই ড্রেসটা, কারণ ওই ড্রেসটা কিন্তু আর কেউ করতো না, আর কি কারণ সেটা আমার জানা নেই। তোমার একটা ইউনিকনেসের প্রতি একটা আকর্ষণ আছে, আমার একটা ড্রেসের একটা আলাদা সেন্স আছে। তো আমি গেলাম সেখানে, প্রিন্সিপালের রুমে ঢুকতে দেখলাম 5-6 জন পুলিশ অফিসার বসে আছেন, ধরাচোড়া পড়ে একেবারে, তারা সব দাঁড়িয়ে গেল আমাকে দেখে। আমি একটা রোগা ছিপছিপে 3rd ইয়ারে পড়া মেয়ে, আমাকে দেখে 5-6 জন পুলিশ অফিসার দাঁড়িয়ে গেল, এটা তো আশ্চর্যজনক। এবং প্রিন্সিপালও আমাকে খুব খাতির করে বসালেন, সাউথ ইন্ডিয়ান ভানুমতি, খুব মানে পার্সোনালিটি, ভীষণ ভয় পেত সবাই। তো উনি বললেন বন্দনা বসো, এরা ওদেরও বসতে বললো,
বলে এনারা তোমার সাথে আলাপ করতে এসছে এবং তোমার বাবা মায়ের সাথে দেখা করতে চায়, তো এনাদের সাথে তুমি যাও, বাড়িতে নিয়ে যাও এনাদের সাথে, ওনারা তো বাড়ি চেনেন না, ওনারা তোমার বাবা মার সঙ্গে দেখা করবে। তখন আমি জানি না আমার প্রিন্সিপালের সামনে অতটা শক্তি আমাকে কে দিল, আমার মুখ থেকে বেরোলো তো আমি কেন এদের সঙ্গে যাব, আমি এনাদের চিনি না, আমি এনাদের সঙ্গে যাব না। আর আমার মনে হয় আমি এমন কোনো কাজ করিনি যে আমাকে পুলিশে ধরতে এসছে। হ্যাঁ, যদি এনাদের আমাকে খুব প্রয়োজন, আমার বাবা মার সাথে দেখা করা প্রয়োজন, তাহলে ওনারা এখানে অপেক্ষা করুক, আমি বাড়ি যাচ্ছি, আমার বাবা মাকে আমি পাঠিয়ে দিচ্ছি। আমার বাড়ি তো বেশি দূরে না, আর আমাদেরও গাড়ি আছে, আমার বাবা মা গাড়িতে চলে আসবেন, আমি কিন্তু এনাদের সাথে যাব না। তখন ওই পুলিশ অফিসাররা বলছে ওকে 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 ম্যাডাম, কোই দিক্কত নেই হ্যাঁ। এই হলো প্রথম স্টেজ আমার, এই আমার বিবাহের ব্যাপারে, আমার বিবাহে যে পরিবর্তন আমার জীবনে আসতে চললো, এখান থেকেই হাওয়া শুরু হলো। এরপরে আমি গিয়ে বাড়ি গেলাম, আমার তো 5 মিনিটের রাস্তা, চলে গেলাম, মাকে গিয়ে বললাম, বাবা তো ভীষণ চিন্তায় পড়ে গেলেন, বাবা ভীষণ মানে সহজ মানুষ ছিলেন, আর মা ছিল প্রখর বুদ্ধি। মা বললেন তুমি যখন কিছু করোনি তখন তোমার ভয় কিসের, আর আমাদের ডেকেছে, আমরা যাচ্ছি, আমরা দুজনেই যাচ্ছি। ওরা গেল, তারপরে বেশ ঘন্টা খানেক পরে তারা ফিরে এলেন। আমি তো চুপ করে বসে আছি যে কেন আমাকে এরকম তলব করা হলো বা আমার বাবা মাকে হয়রান করা হলো। আমি সত্যি কিছুতে থাকতাম না, আমি খুব বেশি মিশতামও না কারোর সাথে। আমি আমার বই নিয়ে কোন গাছের তলায় জীবনানন্দ দাশ পড়ছি, কখনো ক্রিকেট কমেন্ট্রি শুনছি, ছোট্ট একটা আমার ট্রানজিস্টার ছিল, ওরা পালিয়ে সিনেমা যাচ্ছে, কোনো হোটেলে খেতে যাচ্ছে, আমি সেই গোষ্ঠীতে থাকতাম না, আমার মনই টানতো না, তাই আমি থাকতাম একা একা। তখন মা খুব হাসছেন, বাবাও হাসছেন, কারণ বাবাকে বললাম যে কি হয়েছে, আমাকে কি কেউ বলবে? তখন বাবা বললেন যে তোমার হাতে হাতকড়ি পরাবার ব্যবস্থা হচ্ছে। আমার সেটা তো বোঝাই যাচ্ছে যখন পুলিশ গঠিত ব্যাপার, হাতকড়ি, কিন্তু আমার অপরাধটা কি? তখন মা বলল যে তোমাকে ওদের যে সবচেয়ে বড় সাহেব, তিনি তোমাকে দেখেছেন রাস্তায়, ওনার কনভয় যাচ্ছিল, উনি ইন্সপেক্টর জেনারেল বিহার পুলিশ, উনি ওনার পুরো ফৌজ নিয়ে যাচ্ছিলেন, উনি তোমাকে রাস্তায় দেখেছেন এবং এখানে এসে খবর নিয়েছেন যে ওনারাও বদ্যি এবং তুমিও বদ্যি, সব খবর তারা নিয়ে, কারণ পুলিশ ডিপার্টমেন্ট তো খবর নিতে তো বেশি টাইম লাগবে না, সব নিয়ে ওরা এসছে প্রিন্সিপালের কাছে এবং এইভাবে তোমার বাবা মার সাথে সাক্ষাৎ করার ব্যবস্থার জন্য ওদের পাঠানো হয়েছিল। আমি বললাম সে কি, আমাকে কেউ পছন্দ করে নিল, তাদের বাড়ির বউ করে নিয়ে যাবে বলছো, আমি আমার পড়াশোনা, আমি মাত্র 3rd ইয়ারই পড়ি, আমি তো MA পড়বো, আমি তো রিসার্চ করব, আমি তো MPhil হবো, আমি তো প্রফেসর হবো, তোমাদের আমি তো বহুবার বলেছি তোমরা আমাকে বিয়ে দিয়ে দেবে। মা বললো বিয়ে কি অত সহজে হয়, আসতে চাইছে আসুক না, অনেক কথার পর বিয়ে হয়, অনেক দেখার পর বিয়ে হয়, উনি একজন গণ্যমান্য মানুষ এই পুরো আমাদের স্টেটের, উনি আসতে চেয়েছেন আসুক, আমরা কথা বলবো। তারপরে তো সত্যি সত্যি উনি এলেন, তারপরের দিনই উনি এলেন, আমার শ্বশুর মশাই। আমার শ্বশুর মশাই কি তার ব্যক্তিত্ব, উনি কিন্তু আমার একদম নিজের শ্বশুর না, জ্যাঠামশাই, আমার স্বামীর জ্যাঠামশাই। হ্যাঁ, আমার স্বামীর জ্যাঠামশাই উনি। তা আমার স্বামীর একটা খুব দুঃখের ঘটনা আছে, মানে উনি ওনার জন্ম হওয়ার আগে উনি পিতাকে হারান, মানে আমার শাশুড়ি মা প্রেগনেন্ট ছিলেন তখন আমার শ্বশুর মশাই 26 বছরে মারা যায়, মা তখন 21 বছরের। আর আমার যে জ্যাঠামশাই, এই যে শ্বশুর মশাই বলছি, উনি আইজি ছিলেন রবীন্দ্রনাথ রায়, ওনার কোনো ইস্যু ছিল না, ওনার বক্তব্য ওই সময় কিন্তু একজনের যদি ইস্যু না হয় আরেকটা বিয়ে দেওয়া হতো, ওনাকে কেউ বিয়ে দিতে পারেনি। ওনার বক্তব্য ছিল যে ভগবানের বিচার কিন্তু তার ঘর থেকে হয়, ওর বাবা নেই, আমার কোনো ইস্যু নেই, এখানেই সমীকরণ, আমার নিজের থাকলে হয়তো ওকে আমি ভালোভাবে মানুষ করতাম না। একেবারে নিজের ছেলের মতন ওনাকে, আমার হাজবেন্ডকে উনি বড় করেছেন, লেখা পড়া সবকিছু, এমনকি বিয়ের ব্যাপারেও উনি অগ্রগামী। তো ওই আমার শ্বশুর মশাই, আমি ওরকম ব্যক্তিত্ব আমার জীবনে দেখিনি। আমি ওনাকে দেখে আমি এতটাই মুগ্ধ হয়েছিলাম যে কিছু বলার না, ওনার কথাবার্তা, ওনার সবকিছু আমাকে একবার মুগ্ধতায় ভরিয়ে দিয়েছিল। আমি কিন্তু খুব দায়িত্ববান পুরুষদের ভালোবাসি, যে পুরুষরা খুব দায়িত্ববান হয়, আমার ওনাকে দেখে মনে হয়েছিল উনি নিজের সংসার, সমাজ, বন্ধু বান্ধব সকলের প্রতি
নিজের দায়বদ্ধতা, যেটা ওনার ডিউটি, যেটা ওনার করা উচিত, সেটা কিন্তু উনি খুব ভালোভাবে সেটা পালন করে যাচ্ছেন। এটা আমার নিজের মনে হয়েছিল, তখনও তো আমি তাকে জানি না। তো প্রথম দেখাতে এটা মনে হয়েছিল, প্রথম দেখাতেই এটা মনে হয়েছিল। তারপরে আমার বাবা ভীষণ সাদা সরল মানুষ ছিলেন। বাবা বললেন, উনি বাবার কাছে রাখলেন যে দেখুন আমাদের মাকে ভীষণ পছন্দ হয়েছে আর আমরা খুব তাড়াতাড়ি বিয়ে দিতে চাই, কারণ ওনার মা খুব অসুস্থ, মানে ঠাকুমা, আমার স্বামীর ঠাকুমা, নাত বউ দেখার জন্য মানে সারাদিন কান্নাকাটি করছেন। তো জ্যাঠামশাই বললেন যে বাবাকে আপনি দিন, আমাদের খোঁজ খবর করুন, আমরা কিরম পরিবার, কি পাটনা এসে দেখুন, সবকিছু করুন, ছেলেকে দেখুন, তার শিক্ষাগত যোগ্যতা, তার চাকরি, সবকিছু দেখে নিন, 7 দিন এনাফ টাইম হয়। তো বাবা বললেন যে না, সম্ভব না, 2 বছর আগে আমি বড় মেয়ের বিয়ে দিয়েছি, আমার হাতে টাকা পয়সা কিচ্ছু নেই, আমি মেয়েকে বিয়ে দেবো কি করে। বলছে, এই প্রসঙ্গে কথা বলি, তুমি কত নম্বর সন্তান? আমি ফিফথ। হ্যাঁ, আমার আগে 3 দাদা 1 দিদি। আমার হবার কথা না, যেখানে 3 জন ছেলে আছে, 1টি মেয়ে আছে, হ্যাঁ, সেখানে ফিফথ ইস্যু হওয়ার কথা না, কিন্তু সেই সময় হতো। সেই সময় তারা সেইভাবে কিছু ভাবতো না, যতই পরিবারের লোক থাকুক সবাই সমানভাবেই মানুষ হচ্ছে। না হলে তো আমরা এরকম একজন মানুষকে দেখতে পেতাম না। সেটা তো তোমরা বলতেই পারো, কারণ অনেক বিখ্যাত মানুষরা 8ম গর্ভ, 11 গর্ভ, 11 গর্ভ এরকম হয়েছে। তো আমি কিছু বিশেষ মানুষ না, আমি বলছি তখনকার মানতো না, কিন্তু সত্যি সত্যি শেষের দিকের সন্তানরা অনেকই বিখ্যাত আমরা পড়ে জেনেছি। তো উনি বললেন যে শাখা সিঁদুর আর একটা লাল পাড়ের শাড়ি দিতে পারবেন তো দাদা? 2টো হাত ধরে আমার বাবাকে বললেন, মাকে আমি নিয়ে যাবই, আমরা সাজিয়ে নিয়ে যাব, আমরা সাজিয়ে নিয়ে যাব, আপনি খালি হ্যাঁ বলুন। বাবা বললো, আমি এই মুহূর্তে তো হ্যাঁ বলবো না, আমার মেয়ের সাথে কথা বলতে হবে, ওর একটু আলাদা পছন্দ আছে, অপছন্দ আছে, ও একটু আলাদা, আমার 6 সন্তানের মধ্যে একটু আলাদা, ওর চিন্তা ভাবনা একটু ছোট থেকেই অন্যরকম, বিশেষ করে ওর সাথে আমার কথা বলতে হবে। তো জ্যাঠামণি বললেন যে ঠিক আছে, আমি কাল পরশু আপনি যেদিন ডাকবেন আমি আসবো, আপনারা কথাবার্তা নিজেদের মধ্যে বলে নিন, আমাকে কিন্তু ফেরাবেন না, আমি কিন্তু ওকে নিয়ে যাব, আমার মাকে, আমি মাকে ছেড়ে যাব না। এই কথা বলে উনি চলে, আর শুরু থেকে মা মা করেই কথা বলেছেন। চলে যাবার পরে বাবা নিজের রুমে আমাকে ডাকলেন, বাবা স্টাডি রুমে, আমাকে বললেন যে মা, তোমার মনের কি ইচ্ছা বলো। হ্যাঁ, আমরা তো ভাবছি এত ভালো পরিবার, কোথাও যেতে হলো না, আমারও বয়স হয়েছে, কোথায় গিয়ে ভালো পাত্র খুঁজবো তোমার যোগ্য, এটা তো যেচে এসেছে, তুমি না করো না, পড়াশোনা ওরা করাবে, আমি কথা ওদের থেকে নিয়ে নেব, তোমার পড়ার মন তো তুমি পড়তে পারবে, এত ভালো পরিবার এই লোকে খুঁজলেও পায় না। তো আমি বললাম যে আমি ওসব জানি না, আমি তো তাদের এখনো দেখিনি, জানিনি, ওসব শোনা কথায় আমি বিশ্বাস করি না। আমার কথা হচ্ছে, হ্যাঁ একদম একদম, আমি বললাম যে আমার বাবা মার কি ইচ্ছা সেইটাই আমার কাছে ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে তোমরা 90% রাজি হয়ে গেছো, 10% আমার জন্য রেখেছো। আর আমি একটা এমন মেয়ে যে আমি তোমাদের খুশিতেই খুশি, খালি আমার পড়াশোনাটা দেখো যেন চলে। আমি কিন্তু যে জগতে আমাকে পাঠাচ্ছ আমি কিন্তু কিচ্ছু জানি না, আমি একেবারে অজ্ঞ, কিন্তু তোমাদের খুশির জন্য আমি যাব। বাবাকে আমি বললাম যে তুমি শান্তি পাবে, আমি এটাতে যদি হ্যাঁ বলি, বাবা বললো হ্যাঁ শান্তি পাবো। আমি খবর নিয়েছি আমার বন্ধুদের কাছে, অত্যন্ত ভালো পরিবার, এবং 3 পুরুষ 4 পুরুষ ধরে তারা পাটনায় আছে এবং প্রত্যেকে চেনে, এত নামী পরিবার, এখানে না করার কোনো প্রশ্নই ওঠে না। আমি ঠিক আছে, কিন্তু আমার একটা আপত্তি যেটা আছে, উনি যতই বলুন যে লাল পাড় শাড়ি আর শাখা সিঁদুর, আমি কিন্তু সেইভাবে বিয়ে করব না। আমার বাবার একটা সম্মান আছে, সব মেয়েদের যেভাবে বিয়ে দেওয়া হয় আমার বাবা সেভাবেই বিয়ে দেবে। তো বাবা বললেন তো টাকা কোথায় পাবো? আমি করব ব্যবস্থা, বিয়েতে যখন হ্যাঁ ভরেছি টাকার ব্যবস্থাও আমি করব। আমি সম্পূর্ণ ভারটা নিয়ে নিলাম আমার বিয়ের, এবং এটা তোমরা শুনলে তো আশ্চর্য হবে, আমার বিয়ের টাকার ব্যবস্থাও আমি করেছিলাম। আচ্ছা, কিভাবে? আমাদের কলকাতায় একটা জমি ছিল লেকের কাছে, আমার ঠাকুর দাদার দেওয়া, জ্যাঠামশাই আর বাবার নামে রাজা বসন্ত রায় রোডে, অত্যন্ত ভালো জায়গা। তো যে জ্যাঠামশাইয়ের যে প্লট, সে তো জেঠিমা বাড়ি টাড়ি করে নিয়েছেন, আমাদের প্লটটা খালি পড়ে আছে, আর ওটা হাতাবার জন্য জেঠিমা, জ্যাঠামশাই মারা গেছেন, জেঠিমা ওটাকে হাতাবার জন্য
মানে দলিল টলিল সব আটকে দিয়েছেন। আর আমার বাবা ভীষণ সরল মানুষ, কিছুতেই বৌদির থেকে বার করতে পারছে না। এই তো টাইম, ওই জমি বিক্রি করে দাও। বাবা বলছেন এই 7 দিনে জমি কোথার থেকে বিক্রি হবে, বৌদি তো দলিলই দিচ্ছে না। আমি করবো না ব্যবস্থা, তুমি খালি হ্যাঁ বলো। জমিটা বিক্রি করবে তো? তোমার তো রাঁচিতে বাড়ি আছে, 4টে ছেলে, ওই জমিটা নিয়ে তো পরে মার কাট হবে। ওই জমিটা বিক্রি করে নিজে ভালোভাবে থেকো, রাস্তায় যদি কোনো ছেলে না দেখে, আর মেয়েটার ভালোভাবে দিয়ে দাও, যাতে সম্মান নিয়ে আমি যেতে পারি। ওদের সম্মান আছে, তোমার সম্মান নেই। ওরা সাজিয়ে আমাকে কেন নিয়ে যাবে? তোমরা আমাকে সাজিয়ে দেবে, তোমরা আমাকে বিয়ে দিচ্ছ। সব মা বাবার যেরকম স্বপ্ন থাকে মেয়েকে সাজিয়ে পাঠাবে, তোমরাও সেরকম পাঠাবে। কি করে তুই ওই জমি বিক্রি করবি? আমি করবো। বরুণ সেনগুপ্ত তো আমার মামার ছেলে, বিখ্যাত সাংবাদিক, বর্তমানের প্রতিষ্ঠাতা। উনি আমাকে ভীষণ ভালোবাসতেন। আমি ওনার পিসির মেয়ে, ওনার ঠাকুমা আমার দিদিমা। ঠিক আছে, একটাই মানুষ, ওনার ঠাকুমা আমার দিদিমা। আমি বরুণদাকে ফোন করলাম, বরুণদাকে বললাম যে বরুণদা আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। বললো তাই নাকি? তো কি করে কি হলো? আমি সেসব পরে শুনবে, টাকা লাগবে। আমি দেবো? আমি বললাম না, তুমি দেবে না। বাবার যে জমি আছে সেই জমিটা তোমাকে বিক্রি করে দিতে হবে। তোমার তো বায় হাত আর খেল, 1 দিন 2 দিনে তুমি আমার জমি উদ্ধার করে বিক্রিও করে দেবে তো? খুব বড় লোকের বাড়ি বিয়ে যাচ্ছে, কিন্তু ভালোভাবে বাবাকে বিয়ে দিতে হবে। বলো ঠিক আছে, আমি লেগে পড়ে যাচ্ছি। ওনার তো প্রচুর সব সাংবাদিক, একটা এত, তখন উনি আনন্দবাজারে ছিলেন, বর্তমান হয়নি তখন, রাজনৈতিক সংবাদদাতা। উনি ঠিক 3 দিনের মাথায় জেঠিমার কাছ থেকে দলিল বার করে সেই জমি বিক্রি করে বাবাকে কলকাতায় ডেকে পাঠানো হলো। আমার বড় দাদা, বাবা, মা চলে গেল কলকাতায়। সমস্ত জমি বিক্রির একটা বড় অ্যামাউন্ট টাকা পেল, সেই দিয়ে আমার বিয়ের বাজার করে নিল, বাকি টাকা ব্যাংকে রেখে দিল, বাড়ি ফিরে এলো। এটা মানে 3-4 দিনের মধ্যেই এই ঘটনাটা ঘটে গেল। এরপরে জ্যাঠামণি যেদিন এলেন, জ্যাঠামণিকে আমি বললাম, জ্যাঠামণি আমার বাবা এখানে এগ্রিকালচার কলেজ করেছে, ভেটেরিনারি কলেজ করেছে, নির্মলা কলেজ করেছে, আনন্দময়ী মা আশ্রম করেছে, সব জায়গায় ফাইনাল বিল বাকি, বাবাকে কেউ ফাইনাল বিলের টাকা দিচ্ছে না। জমি বিক্রির কথা জ্যাঠামণিকে কেন বলবো? আমি বললাম ওই তোমার তো অনেক ক্ষমতা, তো তুমি কি ওই বিলগুলো বার করে দিতে পারবে? বিহারেরই সব ব্যাপার, তুমি তো বিহারের একবার হত্যাকর্তা। বললাম হ্যাঁ হ্যাঁ দাশগুপ্ত বাবু, আপনি দিন তো, কোথায় কোথায় আপনার টাকা আটকে আছে, ফাইনাল বিল। বাস সমস্ত বাবা লিখে দিয়ে দিলেন, উনি সমস্ত বার করে দিলেন। তো দুদিক দিয়ে টাকার বর্ষা হয়ে গেল একেবারে। আমার বিয়ে এত ধুমধাম করে হলো যে এখনো প্রাচীর পুরনো লোকরা সেই নিয়ে আলোচনা করে। আমি তোমার ছবি দেখেছি, সেই সময়ের ছবি দেখেছি, এত মানে অপরূপ সৌন্দর্য, এত সুন্দর, মানে তোমার সেই তখনকার লুক আর এখনকার লুক, হয়তো বয়সের ছাপটা হয়তো পড়েছে সেটা বোঝা যায়, কিন্তু কোন রকম ভাবে কিন্তু আলাদা করা যায় না যে দুটো মানুষ আলাদা, মানে দেখে বোঝা যায় এটা। হ্যাঁ, আলাদা করা যায় না, ওটা তো বয়সের একটা বিভিন্ন স্তর আসে সেটাই। কিন্তু আমি যেটা ছোটবেলাতে ছিলাম সেটা আমি আজও রয়েছে। আমার যেটা পজিটিভ মনে হয়, আমার যেটা ঠিক মনে হয়, আমি সেটার জন্য মানে শেষ পর্যন্ত বলা যায় যে আমি মানসিক ভাবে লড়াই করি, এবং আমার সেটা ঠিক হয়েও যায়। আমি সেই সমস্যাটা, সেই কঠিন জায়গাটার থেকে বেরিয়েও যাই এবং সম্মানের সাথে বেরিয়ে যাই। এটা তোমার ছোট থেকেই আছে, সেটা পরিবর্তন হয়নি। ওপরে চেহারার পরিবর্তনটা কিছুই পরিবর্তন না, ভেতরের পরিবর্তনটা আসলে আমার সে বিকার কিন্তু হয়নি। আমি সবসময় ভালো জিনিসের পাশে থাকি, আমার যেটা ভালো মনে হয়, সঠিক মনে হয়, আমি সেটার জন্য সবসময় আপ্রাণ চেষ্টা করি যে তারও যেন সে সঠিকভাবে চলতে পারে, ভাবতে পারে, এই চেষ্টাটাও আমার থাকে, খালি নিজের জন্য না। একদম। হ্যাঁ, তাদেরকেও আমি আমার এই জীবন ধারাটা, আমার লেখা কেন আমার এলো এই মানে আমাকে একবার তুমি জিজ্ঞেস করেছিলে লেখাতে তুমি কি করে এলে। আমার লেখাতে আমি এই জন্যই এলাম যেগুলো আমি মানে মানুষদের পাচ্ছি না বোঝাতে। আমি কি আর সভা করে করে লোককে বক্তৃতা দেবো, তা তো হয় না। আমার লেখার মাধ্যমে আমি এই প্রসঙ্গে আসবো, অনেক কিছু বোঝাতে চাই। এই প্রসঙ্গে আসবো, তার আগে যেটা বলবো, তোমার সন্তানদের ব্যাপারে কিছু বলো। এবং তুমি বলেছিলে তোমার একটি নাতিও রয়েছে, দুটি নাতি রয়েছে। তো সেটা একটু। আমি আমার 72-এ বিয়ে হয়, তো 73-এ আমি আমার স্বামীর কর্মস্থলে
বারাউনি উর্বরকনগর, আমাদের হিন্দুস্তান ফার্টিলাইজারে উনি ইঞ্জিনিয়ার ছিলেন। আর ৭৪-এ আমার প্রথম সন্তান হয়, কন্যা সন্তান। আর তারপরে তার 4 বছর পরে ৭৮-এ আমার একটি পুত্র হয়। তো আমার মনের সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হয়ে যায়। আমার 2টো ছেলেও হতে পারতো, 2টো মেয়েও হতে পারতো, কিন্তু যার একটি মেয়েও আছে, একটি ছেলেও আছে, তার কিন্তু সমস্তটাই পাওয়া হয়ে যায়। এবং আমার সন্তান আর কি চাওয়ার থাকতে পারে, আর কিছু চাওয়ার, একদমই আর কিছু চাওয়ার থাকতে পারে না। ওরা খুব সুস্থ, স্বাভাবিক, সুন্দর ছেলে মেয়ে আমার দুজনেই হয়েছিল। খুব ভালোভাবে সবকিছু হয়েছে। আমার শাশুড়ি মা আমার সাথে থাকতেন। আমার শাশুড়ি মাকে আমি ওই জয়েন্ট ফ্যামিলি থেকে আমার কাছে নিয়ে এসেছিলাম, কারণ উনি 21 বছরে বিধবা হয়েছিলেন আর বাড়ির ছোট বউ ছিলেন, তো সবার আন্ডারেই উনি থাকতেন। তো আমি ভাবলাম যে আমি যখন কোয়ার্টার পেলাম, তখন জ্যাঠামণিকে বললাম যে মাকে আমি নিয়ে যাই, আমি তো কোয়ার্টার পেয়ে গেছি, মা আমাদের সাথে থাকবে। বললাম মা যদি রাজি হন আমাদের কোনো আপত্তি নেই। তো মাকে নিয়ে আমি আসি, এবং মাকে আমি একটা এমন জীবন দিই আমার শাশুড়ি মাকে, যে মা যে ওরকম মা কেউ সেটা আগে ভাবতেই পারেনি। মা যে অত প্রাণচঞ্চল, অত হাসি খুশি, মাকে আমি পুরো স্বাধীনতা দিয়ে দিই। মা কিন্তু আমার সব বন্ধুরা মায়ের বন্ধু ছিল। আমি কাজকর্ম করতাম আর মাকে বলতাম তুমি স্নান পুজো করে জলখাবার খেয়ে তুমি আমার বন্ধুদের বাড়ি যেখানে বেড়াতে ইচ্ছে করে তুমি বেড়াও গিয়ে। তো মাকে সেই সময় আমি খুব আনন্দে রেখেছি। 30 বছর মা আমার কাছে ছিলেন, বা আমি মায়ের কাছে ছিলাম। এখন শুনি শাশুড়ি বউতে সবাই মজা করে, হাসি ঠাট্টা করে, বনে না শাশুড়ি বউ। আমরা কিন্তু 30 বছর একসাথে ছিলাম। তারপর এখনো বুঝতে পারি না যে আমি মায়ের কাছে ছিলাম কি মা আমার কাছে ছিল। আমার 2টি সন্তান, আমি কখনো বলতাম না, আমি সবাইকে বলতাম আমার 3টে সন্তান। আমি যা কিছু খাবার দিতাম, যা কিছু ফল দিতাম, সবকিছু 3 জনের জন্য। ওরা নিজেদের মধ্যে খেলাধুলো করছে, ক্যারাম খেলছে, লুডো খেলছে, ঝগড়া করছে, মারপিট করছে, একেও 3টে ভাই বোনের মতো। আবার বিচার চাইতে আমার কাছে আসছে যে কার দোষ কার গুণ। আমি বললাম আমি এসবের মধ্যে নেই, একটু পরে তোমরা মিলেমিশে যাবে, আমি আঁঠি পড়ে থাকবো। তোমাদের মুশকিল, তোমাদের অসুবিধা তোমরা নিজেদের মধ্যে ঠিক করে নাও। আমি কোনোদিন তার মধ্যে ঢুকতাম না। আমার মেয়েকে যদি আমার একদিন ইচ্ছে হতো একটা লাল ফ্রক পরাবো, হাতে নিয়ে জাস্ট 2 পা এগিয়েছি, দেখি যে আমার শাশুড়ি মা ওকে একটা সাদা ফ্রক পরিয়েছেন, আমি কিন্তু সেই হাতের লাল ফ্রকটা নিয়ে আলমারিতেই রেখে দিতাম। আমি কখনো বলতাম না মা এটা আমার ইচ্ছে ছিল। আমি তার ইচ্ছাগুলোকে এতটা মান্যতা দিতাম, এবং উনিও দিতেন। আমি যা যা ভালোবাসতাম এবং যা যা কথা ওনাকে বলতাম যে এটা করো না, এটা করো, বাচ্চাদের যেরকম বলতাম 2 সন্তানকে, ওনাকে বলতাম, উনিও কিন্তু পুরো মাত্রায় আমার সব কথাগুলো শুনতেন। দুজনকে কোনো না কোনো ভাবে রেসপেক্ট, একদম রেসপেক্ট, সম্মান। আমি স্বামীকে এটা বলেছিলাম যে দেখো মাকে নিয়ে যাচ্ছি, কিন্তু মাকে পুরো সম্মানে রাখতে হবে। মাকে যদি সম্মান না দিতে পারো তাহলে কিন্তু মাকে নিয়ে যাও না। আমি তো দেবই, তুমিও নিজে নিজে ঠিক হয়ে নাও যে মা আছে, কথাটা মাথায় রাখবে। মায়ের অসম্মান যেন কোনো ক্ষেত্রে না হয়। তারপরে মা শুরু করলো নিরামিষ খেতেন। আমি বললাম তোমাকে আমিষ খেতে হবে, 21 বছর থেকে সব খাওয়া ছেড়েছো, কোনো মানেই হয় না এগুলো। তোমাকে ডিম খেতে হবে, মাছ খেতে হবে, মাংস না খাও না খাও, অনেকেই পরে মাংস ছেড়ে দেয়, মাছ আর ডিম খেতে হবে। মা আমাকে জড়িয়ে ধরে বললেন বন্দনা আমি তোমার সব কথা শুনবো, ওই খাওয়াটা পারবো না, এত বছরের অভ্যাস তো বমি হয়ে যাবে, আর তুমি যা বলবো আমি সব শুনবো। তখন আমি বললাম তাহলে আমরাও মাছ মাংস খাবো না, একরকম রান্না হবে, 2 রকম তো চলবে না। তখন মা কাঁদতে শুরু করলেন, বললেন যে আমার ছেলে মাছ মাংস খাবে না, আমার ছেলের বউ খাবে না, নাতি নাতনি খাবে না, এটা হয়? তখন আমি বললাম ঠিক আছে, তো তোমাকে আমি যা যা আমার মেনু করব সেই রকম খেতে হবে, নিরামিষেই। হ্যাঁ, আর তোমার জায়গাটা একটু সেপারেট থাকবে, তোমাকে সব পরিষ্কার করে রান্না টান্না করে দিয়ে আমি ননভেজ একটা কিছু বানিয়ে নেবো, তোমার যাতে মনে কোনো গ্লানি না আসে বা অভ্যাসে কোনো পরিবর্তনের একটা অস্বস্তি হয়, তো সেটা তোমার যাতে না হয়। তোমাকে সয়াবিন খেতে হবে, সয়াবিন খাবো না বললে চলবে না। যেগুলো পুষ্টিকর নিরামিষ খাবারে কোনোটা তুমি মুখে, শরীর যাতে সুস্থ থাকে। হ্যাঁ, শরীর সুস্থ থাকে। আমি শুনেছি তুমি ভীষণ তেল ঝাল খেতে পছন্দ করো, আর তোমার তো 100টা রোগ, এই অম্বল হচ্ছে, বমি হচ্ছে, উপোস করছো, এই সব চলবে না। একটাও টাইমে খেতে হবে, পরিমিত আহার, সুষম আহার, এগুলো করতে হবে। মাঝখানে তোমার বিস্কিট টফি সব তোমার টেবিলে থাকবে, ফল থাকবে, যখন তোমার খিদে পাবে ওইসব খুটখাট খাবে, কিন্তু তোমাকে আমার কথা শুনতে হবে।
তবেই আমি তোমার কথা শুনে ননভেজ খাবো। এটা আমাদের বোঝাপড়া হয়ে এই যে এই প্রসঙ্গে বললে একদম খুব মজার ঘটনা। এই যে টাইমে খেতে হবে, টাইমে ঘুমোতে হবে, বা টাইমে আমাদের যে কাজ করতে হবে, টাইম ম্যানেজমেন্ট একটা বিশাল বড়, আজকের দিনে একটা বিরাট বড় বিরাট বড় ব্যাপার। তো এটাকে তুমি কিভাবে ম্যানেজ করো? মানে তুমি যে আজকে দিনে দাঁড়িয়ে তোমার নাতিকেও সামলাও, ছেলের জন্য রান্না করে দেওয়া, বা ছেলে অফিস যাবে, সেই বিষয়টা কি করে সামলাও সবকিছু? আমি কি করি, সাধারণত আমি যখন রেস্টে থাকি, আমার কাজ সব হয়ে যায়, তখন আমি ভেবে নি কালকে আমার কি কি কাজ আছে সকাল থেকে, এবং আমি কখন ফ্রি হব। তো সকাল থেকে আমার যেমনি, আমার বরাবরই ভোর 4টেতে ঘুম থেকে ওঠার অভ্যাস। কেন অভ্যাস না, আমার বাবা পড়ার জন্য আমাকে উঠিয়ে দিতেন, ওই অভ্যাসটা কিন্তু আমার চিরকাল থেকে গেছে। আমরা ছোট থেকে শুনেছি যে একটা কথা, যে আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ। তো এটা আমাদের জীবনে মানে গ্রহণ করলে কত দিক দিয়ে ভালো হয়, আর আমার মধ্যে তো এটা একেবারেই ঢুকে গেছে। কারণ আমি এখন চাইলেও আমি মানে বেশিক্ষণ বিছানায় থাকতে পারি না 4টের পরে, ওটা আমার ভেতরেই এসে গেছে। আর আমরা অনেক দেবতার পুজো করি, কিন্তু একমাত্র দেবতা সূর্য দেবতাকে আমরা দেখতে পাই। তো আমার মনের মধ্যে আসতো কি, যে সূর্য দেবতা, আমি যেন ঘুম থেকে উঠে তোমাকে প্রণাম করে আমার দিনটা শুরু করতে পারি। তুমি কিন্তু আমার আগে উঠে যেও না, হ্যাঁ, আমি প্রণাম করার পরে তুমি ওঠো। তো সেটাও একটা কারণ থাকে। এখন আমি 4টের সময় উঠি, ওই সময় আমি, আমার বাবা বলতেন ওই সময় নাকি সমস্ত দেব দেবতা আর মুনি ঋষি সবাই এক জায়গায় হন। সেই সময় যদি ঈশ্বরের কথা ভাবা যায়, ভালো ভালো চিন্তা করা যায়, সেগুলো নাকি খুব ফলপ্রদ হয়। তো আমি বেশ কিছুক্ষণ আমি সেগুলোর মধ্যে থাকার চেষ্টা করি। তারপরে আমার ছেলে আমাকে প্রাণায়াম শিখিয়েছে, আমি সেই প্রাণায়ামটা কিছুক্ষণ করি, এবং তারপরে আমার ওটা লেখার টাইম 5টা পর্যন্ত আমি যেগুলো আমার ফেসবুকে রোজ লেখা বেরোয়, তো সেই লেখাটা আমি সেই সময় কমপ্লিট করে নিই। তো 4টে থেকে 5টা আমার এইভাবে কাটে, এবং 5টায় আমি রান্নাঘরে চলে যাই, কারণ 6টায় আমার নাতি স্কুলে চলে যায়। এটা একটা ডিসিপ্লিন, মানে সেখানে হয়তো তোমার পরিবারের যারা রয়েছে তারা যেভাবে চলছে, তুমি তাদের রাস্তাটা দেখাচ্ছ যে এইভাবে চললে জীবনে সাকসেস। হ্যাঁ, মানে টাইম ম্যানেজমেন্টটা ভীষণ জরুরি। আর আমি যদি সকালবেলা উঠে ভাবি, আরে বাবা কি করব, ওই টিফিনটা কি দেবো, ওকে খেতে কি দেবো, আমি সেটা করি না। আমি শুতে যাওয়ার আগে রাত্রিবেলাতেই ভেবে নিই ওকে কাল টিফিনে কি দেবো, এবং সেটা আমার কাছে মজুদ আছে কিনা, যে জিনিসটা অলরেডি অপশন আছে, সেটাও একটা অপশন। এবং আমি যে মনে করো কি আমি স্যান্ডউইচ বানাবো, কিসের স্যান্ডউইচ বানাবো, তো আমি একটু পনির বানিয়ে রেখেছি, আমার কাছে ধনেপাতা পেঁয়াজ শসা গুলো রয়েছে, আমার তাজা ব্রেড রয়েছে, তো আমার ওই টিফিনের ম্যাটারটা চলে গেল। আচ্ছা, খেয়ে কি যাবে, দুধ কর্নফ্লেক্স দিয়ে দেবো, ঠিক আছে, ও 6টায় বেরিয়ে যাবে। তারপরে আমার সাফিসিয়েন্ট টাইম, কারণ 9টার সময় আমার ছেলে বেরোবে, তো আমার ছেলেকে 7:30টায় আমি চা করে, সেই জায়গাটায় তুমি তখন ওই সময়টা ম্যানেজ করো। হ্যাঁ, ওই সময়টা আবার আমি এটাও ভেবে রাখি ওকে কি দিয়ে আজকে লাঞ্চ পাঠাবো। হ্যাঁ, ও বলে সবসময় একটাই কোনো ভালো জিনিস করে দিও আর ভাত করে দিও, কিন্তু আমি তা করি না। আমি ওকে মানে মিনিমাম 2টো জিনিস করে দিই, তার সাথে একটা ফল দিই, দই দিই, ওকে একেবারে গুছিয়ে দিই, যাতে না ওর কোনো খাবার অসুবিধা, কারণ সমস্যা না হয়। কারণ এত দূর গাড়ি চালিয়ে যায়, সারাক্ষণ অফিসের চাপ, খাওয়াটা যদি ঠিক মতো না হয়, তখন এত খুশি হয়ে লাঞ্চ খাওয়ার পরে রোজ ফোন করে, মা ভীষণ ভালো খেলাম। হয়তো কোনোদিন ডিমের ঝোল করে দিয়েছি, 2টো ডিম 2টো আলু দিয়ে বড় করে একটা ঝোল করে দিয়েছি, আর কোনোদিন মাছ করে দিয়েছি, কোনোদিন ডাল, একটা ঘন ডাল, একটা ভাজা করে দিয়েছি, স্যালাড দিয়ে দিয়েছি। অত্যন্ত খুশি হয়ে খায় আর বলে মা কি ভালো খেলাম। আর ওটার জন্য আমার সারা দিনের একটা, আমার সজীব থাকার একটা বার্তা আমার কাছে চলে আসে, যে আমার ছেলেটা ভালো করে খেয়েছে এবং মাকে খুশি হয়ে জানিয়েছে। তো না জানালেও পারে, ওর অফিসের সামনে প্রচুর খাবারের দোকান, কিন্তু ও তো খায় না, ও তো মায়ের হাতে যা মা দিয়ে দেয়। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, যে এখন হয়ে গেছে না সবকিছু চটজলদি খাবার, আর বাইরে মানে সেই 2 মিনিটে ম্যাগি বানানোর মতো ব্যাপারটা, তো বাইরে তো আমাদের পাওয়াই যায় অ্যাভেলেবেল, যখন যাবো গিয়ে খেয়ে চলে আসবো। কিন্তু ঘরের যে খাবার, এবং সেখানে সেটা যে এত সুস্বাদু, সেটা যারা না পেয়েছে তাদের বোঝানো যাবে না। এবং তুমি সেইভাবে যে করে, মানে ছেলেকে এবং নাতিকে যেভাবে করে পাঠাও, আজকের দিনে একটা অতুলনীয় একটা ব্যাপার। ওরাও ভীষণ খুশি আমি যে ওদের করে দিই। আমার নাতি বলে যে ওর বন্ধু বান্ধবরা এসে দেখে, বলে কে বানায় রে এত সকাল সকাল তোর জন্য এমনি এমনি টিফিন, তখন ও বলে আমার ঠাম্মা বানায়।
তো আমি বললি যে ওদের শেয়ার করিস তো, ওদের দিস তো, যদি কেউ ভালোবেসে একটু চাই, বলে হ্যাঁ দিই তো। সেদিন তুমি পায়েস দিয়েছিলে, গন্ধ পেয়েই চলে এসছে, দুজনকে খাইয়েছি এক চামচ করে। তো এটার একটা ভীষণ আলাদা আনন্দ রয়েছে, একদম আলাদা আনন্দ রয়েছে। সকলে মিলে যে ভাগাভাগি করে খাবার, আমার মনে পড়ে যাচ্ছে স্কুলে পড়ার সময় যে আমরা বন্ধুরা একসাথে বসে বেঞ্চে বসে সবাই মিলে ভাগ করে খেতাম, আনন্দ করতাম, এ ওর থেকে খাচ্ছে, মানে এটার মধ্যে না মানে একটা ছেলে মানুষ রয়েছে, একটা মজা রয়েছে। আর এটা একটা বড় বার্তাও দেয় যে সবার সাথে তোমাকে মিলেমিশে সব আনন্দ ভাগ করতে হবে, সবকিছু ভাগ করতে হবে। এটা আমাদের ছোটবেলাতে এই জিনিসগুলো অনেক বেশি ছিল, ওগুলো কমে যাচ্ছে ধীরে ধীরে। এই নানান রকম অসুখ বিসুখ, ওরটা ধরবি না, ওর খাবারটা খাবি না, বা নানা রকম ঘটনা ঘটে। অনেক প্যারেন্টসরাও বলে যেটা কারোটা খাবি না, কাউকে দিবি না, এই টাইপেরও বলে, আমার কানে আসে সেই কথাগুলো। তো এদেরও দোষ দেওয়া যায় না, এখন সময়ের সাথে না টাইম মানে অনেক কিছু বদলে গেছে, সেই জন্য হয়। তো ওদের ভালো ক্যান্টিন আছে আমার নাতিদের, তো আমি ছেলেকে বলেছি ওকে একদিন ক্যান্টিনের পয়সা দিয়ে দিস, নাহলে ও একটা হীনমন্যতায় ভুগবে কি আমাকে রোজ বাড়ির খাবার খেতে হয়। এমন এমন বাচ্চা আছে যারা রোজই ক্যান্টিনে খাচ্ছে, কিন্তু ওকে একদিন দিস, ও মনের মতো ওখানে রোল পাওয়া যায়, ওই যা মানে তাড়াতাড়ি যেগুলো ফাস্ট ফুড যেগুলো, একদিন খেলে কিছু হবে না। তো একদিন ওকে আমরা বরাদ্দ করেছি, ওইকে একদিন ও ক্যান্টিন থেকে খায়। সেটাও একটা ডিসিপ্লিন। ডিসিপ্লিনের ব্যাপারে জানলাম, টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে জানলাম, তোমার পার্সোনালিটির ব্যাপারে জানলাম। তো এবার যেটা জানবো সেটা হচ্ছে যে তোমার একটা আলাদা পরিচয় আছে, মানে সেই সম্পর্ক আমার মনে হয় যে দর্শক বন্ধুদের কাছে তুলে ধরা দরকার। আজকে দিনে কতটা গুরুত্বপূর্ণ। তুমি একজন শিক্ষিকা, এবং সেই শিক্ষকতার একটা গল্প রয়েছে, যেটা আমি শুনেছি, আমাদের যখনই বসি আমরা গল্প হয় নানা রকম, তো আমার মনে হয় সেই গল্পগুলো একটু দর্শক বন্ধুদের বলা উচিত। তুমি কি বলবে? হ্যাঁ, আমার একটা শিক্ষিকা বলে আমার একটা পরিচয় সবাই বলে, কিন্তু আই এম নট এ টিচার, আই এম লার্নার। আমি সবসময় যেন শিখছি, আমার মনে হয় সারা জীবন ধরে, এবং আমি যতটা শিখছি আমি চাই সেটা আরো সবার মাঝে ছড়িয়ে দিতে। এটাই আমার মানে একটা শখ বা ভীষণ ইচ্ছা মনের মধ্যে। তো এইভাবে আমি যখন আমার স্বামীর কর্মস্থলে গেলাম, তো আমাদের ফ্যাক্টরির একটা মানে টাউনশিপ ছিল, খুব সুন্দর টাউনশিপ, যেটা একটা মিনি ভারত বলা যায়। সব স্টেটের লোক থাকতো, আমরা সব রকম লোকের সাথে মেলামেশা করেছি। আর আমাদের ওই টাউনশিপের পাশে একটা গ্রাম ছিল, সেই গ্রাম থেকে আমাদের তরি তরকারি, মাছ মাংস, ডিম ইত্যাদি সব রোজকার যেগুলো লাগে ওই সব আসতো, ঝাঁকায় করে করে নিয়ে আসতো। বাচ্চাও আসতো, তাদের মা বাবারাও আসতো। তো এই করতে করতে ওদের সাথে আমার একটা কিরম যেন বন্ধুত্ব, একটা মানে ভীষণ কাছের মানুষ ওরা হয়ে গেল। ওদের সুখ দুঃখ সব ওরা আমার সাথে শেয়ার করতো, বলতো। তখন একদিন আমি একজনের মাকে বললাম, ওরা পড়াশোনা কেউ করে না কেন? বললো আমাদের গ্রামে কোনো স্কুল নেই, আর ছোট থেকেই তো বাবারা কাজে যে যে জীবিকা তাতে লাগিয়ে দেয়, কেউ পড়াশোনা করে না। আমি বললাম না না, পড়াশোনা তো করতেই হবে, পড়াশোনার বিরাট ভূমিকা। তো তোমার বাচ্চাদের আমার কাছে পাঠিও, আমি পড়াবো, আর ওর বাবাকেও পাঠিও, তার সাথে আমি কথা বলবো। এইভাবে আমার শুরু হয় পড়াশোনা শেখানো ওই গ্রামের বাচ্চাদের। কারো বাবা মাটির বাসন বানায়, কেউ রিক্সা চালায়, কেউ অন্যের জমিতে চাষ করে, এরকম সব বাবারা ছিলেন। তারা আমার কাছে আসে, আমি তাদের বোঝাই যে তোমার বাচ্চাদের 1 ঘন্টা 2 ঘন্টা ছুটি দিও, যে কাজই করাও, তোমাদের পেশা যেটা করাতেই হবে, তুমি 2 ঘন্টার মতো ছুটি দিও, আমি ওদেরকে অক্ষর চেনাবো, ওদের পড়াবো। এই থেকে আমার ওই গ্রামের বাচ্চাদের আমি পড়ানো শুরু করি, এবং বহু বাচ্চা আমার কাছে পড়ে। দীর্ঘদিন ওরা আমার কাছে পড়াশোনা করেছে। এক সময় বেগুসরাই বলে কাছেই একটা মানে নামি জায়গা, সেখানে ডিএভি স্কুল ছিল। সেইখানকার ডিএভির প্রিন্সিপাল শুনতে পান যে এই উর্বরাক নগরে একজন ভদ্রমহিলা গরিব বাচ্চাদের পড়ান। উনি আমাদের মিসেস জিএম কে চিঠি দেন যে আমরা 7টা বাচ্চাকে বিনা পয়সায় কলেজ পর্যন্ত পড়াবো, যদি ওরা টেস্টে পাশ করে, তোমরা যদি তৈরি করে ওদেরকে টেস্টে বসাতে পারো। তো আমাকে মিসেস জিএম ডেকে পাঠান এবং আমাকে ওই দায়িত্বটা দেন। আমি ওই বাচ্চাদের মধ্যে 7 জনকে বেছে, যাদের 4 পুরুষ 5 পুরুষ অক্ষর চেনে না, সেই বাচ্চাদের আমি ইংলিশ মিডিয়ামে সমস্ত শেখাই। মানে তুমি তাদের শিক্ষিত করেছো, একটা বিশাল বড় ট্রান্সফরমেশন। হ্যাঁ, ওদের শিক্ষিত করে ওদেরকে আমি ওই স্কুলে নিয়ে যাই, সেই ডিএভি স্কুলে বেগুসরাইয়ে।
এবং আমাকে ঈশ্বর এত বড় আশীর্বাদ দেন যে আমার ওই 7টি বাচ্চাই খুব ভালোভাবে পাশ করে এবং ওদের সবকিছু ফ্রি হয়ে যায়। ওদের ইউনিফর্ম থেকে শুরু করে ওদের খাতা, বই, টিফিন বক্স, টিফিন, ওদের বাস, সবকিছু। এবং পুরো স্কুল পড়ার পরে ওরা কলেজেও পড়েছে বিনা মানে পারিশ্রমিকে, কোনো নিঃশুল্ক পড়াশোনা ওরা করেছে। তারপরে আমরা তো যখন ফ্যাক্টরি বন্ধ হয় তখন আমরা সবাই ছিটকে যাই, পরে কে কোথায় সেটেল হয়েছে জানি না, কয়েকজনের কথা জানি তারা বেশ ভালো ভালো চাকরি করছে এবং গ্রামে এসে বাড়ি করেছে, ভালোভাবে মা বাবা ভাই বোনদের রেখেছে। এগুলো যখন শুনেছি খুব আনন্দ পেয়েছি। দেখা যে হয়েছে সবার সাথে তা না, এক দুজনের সঙ্গে দেখা হয়েছে, ওরা পাটনা এসছে মায়ের চিকিৎসা করাতে বা বাবার, আমার সাথে দেখা করে গেছে। আর আমার ওটা মনে হয় আমার জীবনের একটা শ্রেষ্ঠ অঙ্গ। আমার সেই অংশটাই আমি ঠাকুরের আশীর্বাদ ছাড়া এত বড় জিনিস করা যায় না। সত্যি যে তুমি সেই মানুষগুলো হয়তো একটা মানে দিশাহীন ভাবে চলছিল, হয়তো তাদের কোনো রাস্তা ছিল না, তাদের রাস্তা দেখিয়েছো তুমি, তাদের পথ দেখিয়েছো। তো এটা একটা বিরাট বড় ভূমিকা, এবং তারা হয়তো কোনো না কোনো জায়গায় তারা আজকে প্রতিষ্ঠিত। একদম, কিছু না কিছু ভালো কিছুর মধ্যে ওরা ঢুকেছে। বুদ্ধি বিবেচনা তো শিক্ষা থেকেই আসে, সেইগুলো যখন ওদের ভেতরে ঢুকেছে তখন ওরা নিশ্চয়ই ভালো আছে, সবাই যে যেখানেই আছে। সবাই ভালো থাকুক, এবং আমি চাইবো যে তুমিও ভালো থাকো এইভাবে, যে যে বিষয়গুলো নিয়ে তুমি আমাদেরকে এত পজিটিভনেস ছড়িয়ে দাও, খুবই খুবই মানে আমার আন্তরিকভাবে খুবই ভালো লাগে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তুমি যে লেখিকা, মানে এটা একটা আলাদা পরিচয় তোমার, মানে শিক্ষিকা এবং লেখিকা দুটোর একটা কম্বাইন্ড প্যাকেজ তোমার মধ্যে পাই। সকালবেলা উঠে যে লেখো, ফেসবুকে ছাড়ো লেখাগুলো, মানুষ পড়ে, মানুষ এত কমেন্ট করে, আমরা তো ছেড়ে মানে আজকে আমি ছেড়ে দিতে চাই না যে তুমি না বলে আজকে এখানে এইভাবে আজকে, হ্যাঁ আজকে তোমাকে যখন পেয়েছি তো না বলিয়ে ছাড়ছি না, মানে তোমাকে একটা কবিতা তো পাঠ করতেই হবে অবশ্যই। তো তুমি কোন কবিতাটা আজকে পাঠ করবে? আমার হচ্ছে কি মুশকিল, আমার এমনিতে 3টে বই বেরিয়েছে আমার বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে, 2টো বই, একটা হিন্দিতে একটা বাংলায়। আচ্ছা। আর 3rd বইটা আমার 100 কবিতা বাংলার, কারণ কবিতা আমি ভীষণ ভালোবাসি, মেনলি আমার লেখার বিষয়ই হচ্ছে কবিতা। তো 100টা কবিতার মধ্যে আমার বাঁচতে খুব অসুবিধা হয়। তুমি কথাটা খুব বলো যে আমার 100টা কবিতা আমার 100টা সন্তানের মতো, আমি কোনটাকে ছেড়ে কোনটাকে রাখি ধরি, সেটাই আমার একটা প্রবলেম হয়। তবুও তারই মধ্যে আমাকে যেখানে পাঠ করতে হয়, কোথাও দুটো আমি মুক্ত মঞ্চে যাই, আমি বহু জায়গায় আমার ডাক আসে কবিতা পড়ার, আমি সেখানে পড়ি, কোথাও পারমিশন থাকে দুটোর, কোথাও 3টে, সময় একটা ব্যাপার থাকে, কিন্তু প্রত্যেকটা কবিতাই কিন্তু মানে অতুলনীয়। মানে আমি পড়েছি নিজের, তুমি যখন আমাকে সেই বইটা গিফট করেছিলে, এবং খুব খুব সুন্দর সুন্দর কবিতা, মানে নিজের জীবনের যে এতটা সুন্দর ভাষায় ব্যক্ত করা যায় কবিতার মাধ্যমে, আমাকে খুব মানে মন ছুঁয়ে গেছে। হ্যাঁ, আমার কবিতা খুব বাস্তব, কোনো ঘটনা বা কোনো চরিত্র, মানুষের সাথে খুব মিশতে ভালোবাসি। কেন মিশি? যে মানুষের সাথে না মিশলে তো আমি চরিত্রগুলোকে ধরতে পারবো না। আমার তো এই চরিত্র নিয়েই কাজ। হ্যাঁ, আমি তাদের ভেতরে ঢুকতে চাই, তার ভাবনা চিন্তাকে জানতে চাই, সেই জন্য আমার মানুষের সাথে এত মেশার আগ্রহ। তো লিখেছি 100টা কবিতা তোমাদের। চলো তাহলে একটা শুনে নি। আচ্ছা, ঠিক আছে। এই মুহূর্তে একটা কবিতা আমার সামনে যেটা আসছে সেটা দিয়ে আমি তোমাদের সাথে কবিতার সাথে পরিচয় করাচ্ছি। এটার কবিতাটার নাম হচ্ছে চরিত্রার মাহাতো। এই বইটা যখন প্রকাশকের কাছে যায়, এই কবিতাটা আমার কাছে কেন এত স্পেশাল, ওনারা আমাকে ফোন করে বলেন যে এই চরিত্রার মাহাতো এটা কি ব্যাপারটা, মানে ওনারাও মানে ঠিক মতন হয়তো ধরতে পারেননি, বা আমার বিশ্লেষণটা শুনতে চাইছেন। ওনারা প্রকাশক নিশ্চয়ই নিজেদের মতন করে ভেবেছেন, আর আমার ভাবনাটাও জানতে চাইছেন। তো আমি এই চরিত্রার মাহাতো একটা মানুষের নাম, সে কে ছিল এবং তাকে নিয়ে আমার কি গল্প, এবং এই কটি লাইনের মধ্যে আমি তাকে কতটা কি পেয়েছি সেটাই আমি এতে প্রকাশ করেছি। তো আমি কবিতাটা আগে বলি, তারপরে এটা নিয়ে আমার ভাবনাটা বলবো। ভাবনাটা আগে বলবো কি কবিতাটা পরে? কবিতাটাই আগে বলি। চরিত্রার মাহাতো চলে গেল, কে এই চরিত্রার মাহাতো? যে কোনো অটো দেখলেই আমার মনে পড়ে যায় চরিত্রার মাহাতোকে। কতবার ঘুরেছি তার সাথে হেথায় হোতায়, কখনো মলে কখনো ইয়ে হো চায় নাই। একবার
আমার চুলে লাগানো গাজরা খুলে পড়ে গিয়েছিল তার অটোতে। বাড়ি এসে বলেছিল সে দেখেছিল ওই গাজরা, কিন্তু পরবর্তী প্যাসেঞ্জার ছিল যারা, তারা তা নিয়ে নেমে গেছে অটো থেকে, আর তাই সে তা ফেরত দিতে পারেনি আমাকে। আচ্ছা, গাজরা তো হারিয়ে যেতেই পারে, কিন্তু আজ যখন কোথাও যাব বলে ফোন করলাম তাকে, ওপার থেকে ফোনে এক নারী কণ্ঠ আমাকে জানালো চরিত্রার মাহাতো আর নেই, আমাকে আর কোথাও পৌঁছে দেবে না আমার সেই অটো চালক চরিত্রার মাহাতো। আমি জানি না যারা তোমরা শুনলে কে কি ভাবলে। এখন গল্পটা হচ্ছে আমার বাড়ির সামনে আমার শ্বশুর মশাই খুব বড় বড় গাছ লাগিয়েছিলেন, তার ছায়াতে এই রিক্সাওয়ালা, ছাতুওয়ালা, অটোওয়ালারা বিশ্রাম নিত, খাবার খেত। তো সেইখানেই ওই অটো চালক চরিত্রার মাহাতো দাঁড়াতো। তা আমার স্বামী যখন আর গাড়ি চালাতে পারতেন না, উনি ড্রাইভারও রাখবেন না, নিজের গাড়ি কাউকে চালাতে দেবেন না, আমাকে তো যেতে হতো এই কবিতা পাঠের জন্য। তখন আমি একদিন ওই অটোওয়ালাকে ডাকলাম এবং তার নাম জিজ্ঞাসা করলাম। তখন সে তার নাম বললো, এটাই তার নাম, চরিত্রার মাহাতো। সে আমাকে খুব যত্ন করে নিয়ে যেত আর পৌঁছে দিত। আমার সাথে তার কন্ট্যাক্ট এটাই হয়ে গেল। এইবারে একদিন যখন আমি কোথাও যাব বলে ওকে ফোন করলাম, তখন ওই নারী কণ্ঠ, তার স্ত্রী, সে আমাকে বললো চরিত্রার মাহাতো আর নেই, যে তোমাকে পৌঁছে দিত আর নিয়ে আসতো, চরিত্রার মাহাতো চলে গেছে। আমি ভাবলাম আমার গাজরা হারিয়ে গেছিল, পড়ে গিয়েছিল তার অটোতে, সেখানে সে খুঁজেছে এবং আমাকে দিতে পারেনি বলে আমার কাছে এসে দুঃখ করেছে যে কোনো প্যাসেঞ্জার নিয়ে নেমে গেছে। সেই অটো চালক যে আমার গাজরা পর্যন্ত খোঁজে, আমাকে নিয়ে যায়, নিয়ে আসে, আর সে নিজেই চলে গেল। তার মানে আমাদের এই জীবনটা কতটুকু। আজকে যাকে পেয়েছি সে অটো চালক হোক আর যে ভূমিকাতেই আমার কাছে আসুক, তার সাথে আমার সাক্ষাৎ হওয়ার ব্যাপারটা ছিল, এবং তাকে আমি যেরকম ভালোবেসেছিলাম, আপন করেছিলাম, সেও করেছিল। আমাদের সবার মধ্যে এই সম্পর্কটা যেন তৈরি হয়, আমরা যাকে যাকে পাই আমার জীবনে তাকে আমার ভালোবাসা দিয়ে, ভালো লাগা দিয়ে ভরিয়ে রাখতে পারি। কারণ তার পরের মুহূর্তটা আমরা কেউ জানি না সে আছে কি আমি আছি। একদমই তাই। আজকে সেই স্মৃতিগুলো রোমন্থন করছি, আর তোমার সেই পুরনো সেই স্মৃতিগুলোকে আমরা চাইছি যে একটু নাড়াচাড়া করে দেখা যায়। কারণ তুমি যে প্রথমেই বলেছিলে যে তুমি একটা ক্লাব বানিয়েছিলে ভাইদেরকে নিয়ে, যে ইউথ ক্লাব, তো আমারও এই অডিয়েন্স গুলো, মানে আমি চাই যে ইয়াং ইউথরাও, যে তারাও কিছু ইন্সপায়ার হোক এরকম তোমাদের মতো পার্সোনালিটিদের দেখে, এবং তার থেকে কিছুটা শেখে যারা। কারণ জীবনে তো এগোতে হবে, আমাদেরকে নিয়েই আমাদের পথটা যেন সুগম হয়, এটাই আমাদের, এটা হওয়া উচিত। একদম একদম একদম। এই জীবনটা এমনি এমনি তো হয়নি, এই জীবনটাতে আমরা যা যা করতে পারি আমাকে সেগুলো করে যাওয়া উচিত, সেটা নিয়ে ভাবা উচিত। আর একটা কবিতা পাঠ করি, এটা আমার খুব প্রিয় কবিতা। এখন আমার যে জীবনে সব সুন্দর সুন্দর জিনিসগুলো বললাম, তো আমার জীবনেও তো সমস্যা আছে, আমার জীবনেও দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি মানুষের সাথে মিশতে গিয়ে। আর আমাকে একজন প্রশ্ন করেছিল, আপনি এত কষ্ট পান তবু কেন এত মানুষের সাথে মেশেন? তো আমি বলেছি, আমি সমুদ্রে ডুব দিয়েছি ঝিনুক তুলবো বলে। তো ঝিনুক, সব ঝিনুকে তো আর মুক্ত থাকে না, তো আমার ঝিনুকগুলো তুলে তুলে দেখি, ঠিকই একটা দুটো পাবো। তো আমি যে দুঃখ কষ্টগুলো পেয়েছি, আমারও দুঃখ হয়, আমি তো রক্ত মাংসের মানুষ। তো সেইটা নিয়ে আমি আবার কি করে আমি পজিটিভ হয়ে যাই, আবার নিজের মনকে মানিয়ে নিই, সেটা নিয়েই আমার এই কবিতাটা, প্রত্যাশা। শুরু করো। বহু ধূর্তের মাঝে আমার বসবাস, মাঝে মাঝে হাঁপিয়ে উঠি আমি, আমার পরিচ্ছন্ন সুন্দর আলপনা কারা যেন পা দিয়ে মারিয়ে চলে যায়। আলপনাটা তখনও শুকোয়নি, তাই তাকে আর চেনা যায় না যে আমি কি এঁকেছিলাম। ভেবড়ে গেছে চালের গুঁড়োর সেই না দেখা না চেনা চিত্রলিপি। অপমান, নির্লজ্জতা যেখানে বড্ড খোলামেলা, সেখানেও কোনো প্রতিবাদ করা হয়ে ওঠে না আমার, কারণ সেসব দেখে আমি আরো লজ্জিত, আরো কুণ্ঠিত। কেউ কেউ বলে, আমি বলে লিখো না কিছু, আমির বাইরে বেরিয়ে এসো তুমি, আমির বাইরে আমার যাওয়া হয় না। কাউকে চিনতে পারি না, বুঝতেও পারি না, নিজের এই অন্তরের আমিকে নিয়ে একা বসবাস আমার। ছোট্ট এক জগৎ যেখানে বহু নখের আঁচড় আমাকে করে ফালা ফালা, সারা দিন সারা রাত আমি তাদের সংকলিত করি, সব কিছু মানিয়ে রাখতে সচেষ্ট থাকি, জল বাতাস আর ভালোবাসায় বাঁচিয়ে রাখি, কালকের সূর্য উদয় আবার দেখবো বলে।
অতুলনীয়, মানে নিজের মনের কথাগুলো, মনের শব্দগুলো যে এইভাবে ব্যক্ত করা যায়, এটা তুমি একটা একটা দৃষ্টান্ত আমার কাছে। এবং সত্যি যারা এখানে যারা শুনছেন, যারা দেখবেন, তাদের কাছে একটা আমি মেসেজ দিতে চাই যে কেন আমি ওনার ইন্টারভিউ নিচ্ছি, আজকের এই ইন্টারভিউটা। আমার মনে হয় যে কিছু কিছু মানুষ আছে যারা সত্যি মানে তাদের কোনো বর্ণনা করা যায় না, আর সেরকমই মানুষ হচ্ছে, এটা আমার খুব কাছের মানুষ, আমি আমার গার্লফ্রেন্ড বলি, কারণ খুবই উনি সুইট 16 যেটা প্রথমেই বলেছিলাম। এবং সত্যি আমার খুব ভালো লাগছে আজকে তোমার সাথে তো নর্মাল কথা হয়, আড্ডা হয়, গল্প হয়, কিন্তু আজকের গল্পটা, আজকের আলোচনাটা একটু অন্য রকমের হচ্ছে, ক্যামেরা বন্দি হচ্ছে, সেটা সকলের জন্য হচ্ছে। আমি খুব খুশি। আমিও খুব খুশি। মানে একটা অদ্ভুত মানে কি বলবো সময়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, আমার খুব ভালো লাগছে। কিন্তু একটু অন্য রকমের প্রশ্ন করি যে তোমার পরিবারে 2জন সদস্য বলেছো, ছেলে রয়েছে, নাতি রয়েছে, তার সাথে আরো একজন সদস্য আছে, তো তার ব্যাপারে কিছু বলো। আমার যে আরেকজন সদস্যের কথা রাজ বলছে, সে আমার 4 পাইয়া আমার মেয়ে বা নাতনি। আমার সারমেয় আমি ভীষণ ভালোবাসি, অবলা পশুদের ভীষণ ভালোবাসি। আর সেটা হঠাৎ না, এটাও আমার বহু পুরনো একটা নেশা। আমি বহু বছর ধরে আমি স্ট্রিট ডগদের ভালোবেসে যতটা করতে পারি, আমি এখনো ওদের 6-7 জনের জন্য রান্না করি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা, ওদের জন্য ভাত চিকেন রান্না করি। ওদের মেডিকেল খরচা, ওদের কিছু অসুখ বিসুখ হলে সেটা আমার ছেলে আর আমি মিলে দেখি। আরো 2-3 জন আমাদের সাথী আছে। এই আবাসনে প্রায় 25 জন কুকুরকে আমরা দেখে রাখছি। তো এই ভালোবাসা, ভালো লাগাটা আমার সাথে রান করে বহুদিন ধরে। ওদের কোনো কষ্ট আমি সহ্যই করতে পারি না। তো এই কদিন আগে একটা ঘটনা ঘটেছে, আমাদের কাছে একটা ফোন আসে যে একটি বাইরের থেকে একটি আহত সারমেয় আমাদের আবাসনে ঢুকে পড়েছে, এবং সে এতটাই আহত যে একটা চোখ মনে হচ্ছে উপড়ে ফেলেছে কেউ। মানুষ কি জানোয়ার সেটা আমরা জানি না, সে ভয় পেয়ে লুকিয়ে আছে। সিকিউরিটি গার্ডরা আমাদের ফোন করে জানায় যে আমার ছেলেকে, যে দাদা আপনি আসুন, উদ্ধার করুন। এই খাবার, জল, মেডিসিন কিচ্ছুই পাচ্ছে না, বেরোতেও পাচ্ছে না। আমার ছেলে গিয়ে তাকে উদ্ধার করে তার কয়েকজন সাথীকে নিয়ে, এবং তাকে আমরা এই রবীন্দ্র সরোবরে এই সারমেয়দের যে এনজিও রয়েছে সেখানে চিকিৎসা করাচ্ছি। 3 সপ্তাহ হলো, সে এখন অনেকটা সুস্থ আছে। এবার সুস্থ হয়েছে, তো ডাক্তাররা বলছে এবার নিয়ে যান, কিন্তু ওকে আমরা নিয়ে কোথায় রাখবো? তাই জন্য তার আগে একটা শেল্টার আমরা খুঁজেছি, যেখানে এত ভালোবাসা দিয়ে এত খরচ করে তাকে ভালো করা তো ছেড়ে দেওয়ার জন্য নয়। সেই জন্য ওর এখন শেল্টারও ঠিক হয়ে গেছে। আগামী রবিবার আমরা আমি ওর নাম দিয়েছি নয়না, যার একটা নয়নই চলে গেছে, সেই নয়নাকে আমরা তার শেল্টার, যারা ভালোবেসে, ওটা আমি ভালোবাসার ঘর বলি, সেই ভালোবাসার ঘরে দিয়ে আসবো। কিছু খরচাপাতি দিতে হবে, যারা রাখবেন তাদেরও তো একটু খরচা লাগে। তো এই দায়িত্বটা তারা নিচ্ছেন এবং ভালোবাসা দেবেন, এটার জন্যই আমরা ধন্য। আমরা এরকম অনেক ডগিদের, সারমেয়দের আমরা শেল্টার দিয়েছি খুঁজে খুঁজে। মানে এই যে আমাদের সংস্থা থেকে অনেক সময় যে ডগিদের জন্য যে সংস্থা রয়েছে, এর বাইরে বেরিয়েও নিজেরাও যদি চাই করা যায়, মানে অনেক কিছু করা যায়। সবসময় যে একেবারে কোম্পানি খুলে বসেছে যারা যারা করছে, অফিস খুলছে তারাই করবে তা না। আমরা সাধারণ মানুষরা তাদের জন্য কিছু করতে পারি। আর কখনো কখনো কাউকে কামড়ে দিচ্ছে, তারা করছে, এইটাও ওরা করবে না যদি ওদের একটু ভালোবাসা যায়। একটু বিস্কিট কিনে খাওয়াও, দুদিন। এটা তো আমাদের শিক্ষা, মানে পাবলিক এডুকেশন, এটা আমাদের মধ্যে থাকা উচিত যে আমরা তাদের সাথে কিভাবে দেখি, ব্যবহার করি। আমাদের কখনো তো তারা করে না, কখনো কামড়ায় না। এত এই কাজের মানুষরা আসছে, অর্ডার দেওয়ার মানুষরা আসছে, কাউকে তো কামড়াচ্ছে না। না, ওরা অকারণে কাউকে কিছু করে না। পেছনে একটা কারণ থাকে, কিন্তু ওরা তো বলতে পারে না, সেজন্য কারণটা আমরা জানতে পারি না। আমরা অভিযোগটা শুনি যে আমাকে এ কামড়ে দিয়েছে, ও কামড়ে দিয়েছে, কিন্তু কথাটা হচ্ছে ওদের হানি না করলে ওরা কিন্তু হানি দেয় না। তো তোমাদের সবার কাছে আমার এটাই অনুরোধ, ভালোবেসো না, খেতে দিও না, কিন্তু মেয়েরও না কেউ, ওদের উপর অত্যাচার করো না। আর যদি পারো সবার পকেটে অন্তত 10টা টাকা তো থাকে, মাঝে সাঝে একটু বিস্কুট কিনে দিও। ওদের 2-4টে বসে থাকে, ওদের 1 টাকা করে এক একটা বিস্কুটের দাম, ওদের 2-4টে বিস্কুট কিনে খাইও। একটু মাথাটায় হাত বুলিয়ে দিও, দেখবে 2 দিন পরেই তোমাকে দেখে লেজ নাড়বে। কতটা ভালোবাসা ওরা দিতে জানে। এটা আমি মানে 50 বছর ধরে ওদের সাথে প্রায় আমি বসবাস করছি, সেজন্য আমি জানি
ওদের নেচারটা কত সুন্দর হয়। আমি মনে করি যে একজন মানুষের থেকেও একজন কুকুর অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব, তারা কখনো ধোঁকা দেয় না, আর কি ভালোবাসতে জানে। আমার ছেলে যখন অফিস থেকে আসবে তার 1 ঘন্টা আগের থেকে ওয়েট করে দরজার কাছে, এবং দেরি হলেও আমার কাছে দৌড়ে একবার যায়, আমাকে গিয়ে কি বলে যে কেন দেরি করছে, খোঁজ করো। আমার নাতি স্কুল থেকে আসবার সময় ও গিয়ে দরজায় বসে থাকে, এবং আমি কোথাও গেলে, আমি ফিরলে সে আমাকে 10 মিনিট বসতে দেয় না। সে এতটাই লাফায়, আমার পুরো শাড়ি ধরে টানবে, আমাকে আদর করবে, কাঁদবে। সেই অত্যাচারটা আমাকে সহ্য করতে হয়, ওটা ভালোবাসার অত্যাচার। তো তোমার এই কথা থেকে এটা বোঝা গেল যে মানে তুমি একটা বিরাট বড় একটা মাতৃত্বের ভূমিকা পালন করো। মানে তুমি একজন মা, এবং তুমি সকলকে যেভাবে মানে সেই আমাদের দশভুজা বলা যায় সেইভাবে তুমি ধরে রেখেছো, প্রত্যেকটা মানুষের প্রতি দায়িত্ব পরায়ণ এবং নিজেকে ঠিকঠাক ভাবে রাখা, এটা তো একটা মায়ের ভূমিকা। তোমার কাছে মাতৃত্বের সংজ্ঞাটা কি? মাতৃত্বের সংজ্ঞা বলতে যেমন মানে সর্বাংসহা, এবং মা মানে হচ্ছে কি একটা পুরোটা আশ্রয়। আর আমার মনে হয় যে মারা যারা হয়েছে, এই নারীদের সবচেয়ে বড় রূপ যেটা যেখানে খোলে সেটা মা হওয়াতে। আমার মাও একজন মা ছিলেন, আমি নিজেও একজন মা, এবং আমার যে কন্যা সন্তান সেও এক পুত্র সন্তানের মা। তো আমাদের কি যে আমাদের সন্তানরা এই একটা জায়গায়, এই মায়ের কাছে তার সব রকম সবকিছু খুলে ধরতে পারে। সেখানে কোনো ফাঁক নেই, কোনো লজ্জা নেই, কোনো দ্বিধা নেই, এবং সমস্তটাই আশ্রয় আছে। যখন সে খুব বিচলিত, সে আমার কাছে এসেই শান্ত হয়, আমার কাছেই এসে তার সমস্ত কিছু দুঃখ, অভিমান, কষ্ট সব দূর হয়ে যায়, সে আবার আগের মতো সতেজ হয়ে যায়। তো এইটা হচ্ছে আমার মাতৃত্বের সবচেয়ে বড় যেটা শক্তি বা গুণ বলো, এটা কিন্তু একজন মায়েরই থাকে। সেই মায়ের কাছে ওই পাওয়ারটা থাকে যে সেই সন্তানকে একেবারে সব রকম ভাবে তাকে আগলিয়ে রাখা, তার সবকিছু নিয়েই সে প্রস্তুত সবসময়, যে সে যেন আমার সন্তান যেন থাকে ভালো, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তাকে যেন কোনো রকম খারাপ কিছু স্পর্শ করতে না পারে। তার মন খারাপ হলেও আমি আগে বুঝতে পারি, তার কিছু আনন্দ হলেও আমি আগে বুঝতে পারি। এটা ঈশ্বর আমাদের সবচেয়ে বড় জিনিস দিয়েছেন আমাদের নারীদের, এই মাতৃত্বের স্বাদ। যে মা হয়েছে সে জানে যে মায়ের কি রূপ হয়, মায়ের কি ভূমিকা হয়। এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। মানে প্রতিটা মানুষের যদি পরিচয় থেকে থাকে, সেই কারোর না কারোর সন্তান, এবং সে যেই মাতৃত্বের আবদ্ধে বন্ধন থেকেছে, তো সেটা একটা তার কাছে বিরাট বড় পাওয়া। মানে তুমি যেভাবে এত কিছু বললে, এত গল্পের মাধ্যমে আমরা জানলাম, সত্যি মানে অতুলনীয়। একজন মা সত্যি এরকমই তো হওয়া উচিত, যে অ্যাকচুয়ালি পৃথিবীটাকে ধরে রয়েছে, এবং তার কোনো মানে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, যন্ত্রণা নেই, শুধুমাত্র নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছে সংসারটাকে ভালো রাখার, ভালো থাকার। আমার একটা অন্য রকমের প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে, যে তুমি কি নাস্তিক না আস্তিক? মানে তুমি ভগবানে বিশ্বাস করো? ঈশ্বর বলে কিছু আছেন কি? মানে অ্যাকচুয়ালি তুমি কিরকম? আমি ভীষণ ভাবে মানি যে ঈশ্বর আছেন, কিন্তু ঈশ্বরকে পেতে যে সমস্ত পদ্ধতি আমি দেখি, আমি সেগুলোকে মানি না। এই পুজো পাঠ মন্ত্র নিয়ম কানুন সেগুলো না, মানে নিয়মের মধ্যে থেকে মানে বেরিয়ে গিয়ে নিজেকে তৈরি করা যায় যে ঈশ্বরের মতো। হ্যাঁ, আমি ঈশ্বরকে সবসময় অনুভব করি, আমি এত বেশি অনুভব করি যেন সবসময় মনে হয় উনি আমার সাথে আছেন। আমি সেই ঈশ্বরকে বিশ্বাস করি যিনি আমাকে ঠিক পথে নিয়ে যাচ্ছেন, তিনি আমাকে বলছেন যে এটা করো ওটা করো না। মানে আমার ভেতরেই সেই ঈশ্বরের বসবাস। আমি বেদান্ত ভীষণ মানি, আমি মানি যে আমার ভেতরেই ঈশ্বর আছে, এবং আমি ঈশ্বরের রূপই মানুষের মধ্যে খুঁজি। আমি মন্দিরে কিন্তু ঈশ্বরকে খুঁজতে যাই না, আমি মানুষের মধ্যে ঈশ্বরকে খুঁজে বেড়াই। ঠিক আছে, তো আমি এক জায়গায় এরকম একটা ক্লাবে, একটা সিনিয়র সিটিজেনদের ক্লাব ছিল, সেখানে এরকম কথায় কথায় একটা সাবজেক্ট উঠেছিল, কেউ কি ঈশ্বরকে দেখেছো বা অনুভব করেছো? তো কেউই হাত ওঠায়নি, কিন্তু আমি বলেছিলাম আমি দেখেছি ঈশ্বরকে, এবং আমি বহুবার দেখেছি। তো একটা ঘটনাই আমি বলেছিলাম যে আমার একটা বড় বিপত্তি গিয়েছিল। আমাদের পাটনার যে বাড়ি, সেটা কোনো কারণে একটা মানে বাজে একটা গোষ্ঠীর কাছে
চলে যাচ্ছিল। আমার হাজবেন্ড খুব সাদা সিধে মানুষ, আর অত ভালো জায়গায় আমাদের বাড়ি, ছেলেমেয়েরা কেউ কাছে নেই, তো ওরা সমস্ত টার্গেট করে আমাদের বাড়িটাকে দখল করার জন্য সব রকম চেষ্টা করেছিল, এবং আমার বাড়িতে একটা রুমে ওরা অফিসও খুলে বসেছিল। তারপরে সেই অফিস যেদিন খোলা হয় সেদিন পুজো হয়, ওরা অনেক লোকজন ডাকে, সামিয়ানা টাঙানো হয়, এবং আমার স্বামীকে কিছু একটা ওরা করে নিয়েছিল, যার জন্য উনি রাজি হয়ে গিয়েছিলেন আমার সাথে পরামর্শ না করেই, এবং কিছু সইও করিয়ে নিয়েছিলেন। আমি যেটা পরে জানতে পারি। তো তারপরে যেদিন সত্যনারায়ণ পুজো হয়, দুপুরে খাওয়া দাওয়ার পর আমি শুনি সবাই কথাবার্তা আলোচনা করছে যে এদের মন কত বড়, এত বড় বাড়িটা বৃদ্ধাশ্রমকে দান করে দিয়েছে, ওল্ড এজ হোম করে দিয়েছে। আমি এটাই খুব হতবাক হই, এবং সবাই চলে যাওয়ার পর স্বামীকে জিজ্ঞাসা করি, এরকম তোমাকে কিছু লুকিয়ে পড়িয়ে নিয়েছে? ওরা তো আলোচনা করছিল এই বাড়িটা নাকি তুমি দিয়ে দিয়েছো। তো এই বাড়ি তো খালি আমাদের না, আমাদের ছেলেও তো বড় হচ্ছে, তারও তো এই বাড়ি, তো এটা তুমি কি করে করলে? বলে আমি জানি না আমি কি করে ফেলেছি। কিন্তু সেই দিনেরই একটা ঘটনা, ঘন্টা দুয়েক পরে আমার বাড়ির গেটের সামনে এক বৃদ্ধ মানুষ রিক্সায় করে আসেন, অত্যন্ত সুন্দর চেহারা, ওরকম মানে চেহারা আমি আর দেখিনি কোনোদিন। বয়স্ক, সোনালী চুল, সোনালী পাঞ্জাবি, একেবারে ওরকম গায়ের রং, ওরকমই ধুতি সিল্কের, উনি সাথে একজন কম বয়সী পরিচালক হবে, সে ওনাকে ধরে ধরে নামালেন, এবং উনি উপরের দিকে তাকিয়ে আমার স্বামীর নাম করে বললো, এটা কি ওনার বাড়ি? তো আমি বললাম যে হ্যাঁ এটা ওনারই বাড়ি, আপনি উপরে আসুন। উনি উপরে এলেন, এবং আমি ওনাকে প্রণাম করলাম, দেখেই মনে হয় প্রণাম করি। এক একটা মানুষ থাকে না, তার সামনে গেলেই মনে হয় প্রণাম করি, আলাদা একটা কিছু থাকে। তুমি আমার মাথায় হাত দিয়ে বললেন, মা তোমার কোনো ক্ষতি হবে না। তো আমি বললাম যে বাবা আমার কি ক্ষতি হয়েছে, আপনি কি করে জানলেন? আমার তো একটা ঘটনা ঘটেছে। তো বললো আমি সব জানতে পেরেছি, পুরো পাটনায় একটা ঘটনা, একটা কথা এখন চলছে যে এই বাড়িটা নাকি ওল্ড এজ হোমকে দেওয়া হয়েছে, এবং তারা কবজা করে নিয়েছে। এটা খুব ধুরন্ধর একটা পার্টি, এবং আমি যতটা খোঁজ পাতা করে এলাম, ঘন্টা দুয়েকের মধ্যে আমি সব খবর পেয়ে গেলাম। তো কালকের মধ্যে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, আর যেগুলো ওরা সই করে নিয়ে গেছে সেই সব কাগজপত্র এগুলো সব দিয়ে যাবে। আমি বাবা এরকম হবে? উনি বললেন হ্যাঁ একদম হবে। উনি কিন্তু এক গ্লাস জলও খেলেন না, কাপ চাও খেলেন না, একটা মিষ্টিও খেলেন না, এবং আমাকে আশ্বস্ত করে আমার স্বামীকে আশীর্বাদ দিয়ে উনি আবার ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে রিক্সায় চড়ে ওই ছেলেটির সাহায্যে উনি চলে গেলেন। এবং পরের দিন এই 11টার সময় সেই অফিসের সেই লোকরা এসে সমস্ত তাদের জিনিসপত্র নিয়ে গেল, সব কাগজপত্র আমাদের ফিরিয়ে দিয়ে গেল। আর আমরা তাদের জিজ্ঞাসা করতে যাইনি যে তোমরা কেন চলে যাচ্ছ, কারণ আমরা তো সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি, এটাই যথেষ্ট। আমরা আর কিছু জানতে চাইনি, আমরা সবকিছু নিয়ে নিয়েছি, ওরা খালি করে দিয়ে চলে গেল। এবং তারপরে আমার কৌতূহলে আমি পুরো খোঁজ পাতা করেছি, আমার পুরো ওইটা রেসিডেন্সিয়াল এরিয়া, IAS IPS এর বাড়ি, সবই জ্যাঠামণির বন্ধু বান্ধব, পুরনো বাড়ি, সব জায়গায় খোঁজ করেছি যে এরকম কেউ কি ধারে কাছে থাকে। সবাই বলেছে কেউ দেখেনি কোনোদিন, কেউ জানে না এরকম কেউ। আমি কিন্তু ওনাকে আর কোনোদিন দেখিনি, আমি জানি না উনি কে ছিলেন, জানতেও চাই না। আর আমি ওনাকে ঈশ্বর রূপেই আমি সেদিন দেখেছি, আজও ঈশ্বর রূপেই স্মরণ করি। এত বড় একটা বিপদ থেকে একটা মানুষের ভেতরে কোন ঈশ্বরই আমার কাছে এসেছিলেন, এটাই আমার বিশ্বাস। সত্যি তাই, মানে এটা শুনে হয়তো একটু অবাস্তব লাগছে, কিন্তু এটা ঘটেছে, মানে এটা আমার জীবনে যেটা থেকে হয়তো তোমাদের অনেকটা মানে নিজেদেরকে বাঁচিয়ে রাখার যে বিষয়টা, কি হবে না হবে জানি না, কিন্তু এটা হয়েছে। এটা আমার ছেলে সেদিন আমাকে বলেছিল, মা তুমি ভীষণ ভালো, তাই জন্য তোমার সাথে এই ঘটনাটা ঘটেছে। ছেলেরা অনেক সময় অনেক বড় করে কিছু বলতে পারে না, মা তোমাকে ভালোবাসি, কিন্তু এই যে অত বড় একটা লাইন ও আমাকে বললো, এটা আমার সারা জীবনের পুঁজি হয়ে রইলো। আমি বুঝতে পারলাম যে আমার ছেলে আমাকে কতটা ভালোবাসে, কতটা গভীর ভাবে সে আমাকে সম্মান করে, একটা ভালো মানুষ বলে সে জানে। এটা আমার জন্য খুব বড় পাওয়া। একদমই তাই। তো একদম শেষের দিকে চলে এসেছি, তোমার কাছে একটা প্রশ্ন, এটা প্রশ্ন ঠিক নয়, এটা একটা বলতে পারো যে জানা অজানার একটা জিনিস, যেখানে তোমরা মানে তুমি এই আজকে 75 বছরে যে দাঁড়িয়ে রয়েছো, 75 বছর বয়সে, তোমার যখন ছোটবেলাটাকে তুমি দেখো, তুমি যখন তোমার প্রিভিয়াস ঘটনাগুলো দেখো, কি মনে হয় তোমার সেই দিকে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে সেদিনের ঘটনাগুলো যখন ভাবো, কি মনে হয়? আজকের দিনে দাঁড়িয়ে সেদিনের ঘটনাগুলো আমার এই মনে হয়,
যা আমাকে ঈশ্বর অনেক ভালো ভালো কাজ করার জন্য পাঠিয়েছেন। না হলে আমি কেন ছোট থেকে ওই রকম, যখনই দেখেছি কোনো সমস্যা কোথাও, সেটা পারিবারিক হোক, সেটা আমার ভাইয়ের বন্ধুদের মধ্যে হোক, বা যেখানেই ঘটুক, আমি সেটা মেটাবার চেষ্টা করেছি। তার মানে কি, ঈশ্বর আমাকে সেই রকম ভাবে তৈরি করে পাঠিয়েছেন এবং আমি সেই ভূমিকাটা কিন্তু খুব অনেস্টলি পালন করেছি। আমি সবসময় সেটা অনুভব করেছি যে আমাকে এইভাবে চলতে হবে, এইভাবে সবাইকে বোঝাতে হবে, এইভাবে আগলে রাখতে হবে। তো আমি সেইভাবে চলেছি এবং আমার জীবনটা আমার খুব সার্থক বলে মনে হয়। আমি এতটা জীবন পার করেছি, আমি আরো অনেকদিন থাকতে চাই। একদম একদম থাকতে চাই এবং আমাদের মাথার উপর থাকবে। আমরা মনে করবো যে কেউ না কেউ তো রয়েছে আমাদেরকে গাইড দেখানোর জন্য, পথের দিশা দেখানোর। আমি যখন আজকে এই মডার্ন ইয়েতে ফেসবুকে রোজ লিখি, সেখানেও আমার বহু বন্ধু পাঠক পাঠিকা আছে, তারা কিন্তু এই কথাটা বলে, আপনি আমাদের প্রেরণা, আপনাকে একদম একদম আমি অনেকদিন ভালো থাকতে হবে। তোমাকে বলি যে তুমি যে এত বন্ধু পাতাও, এত বন্ধু তোমার, মানে বন্ধুত্ব কোনো বয়স হয় না, তো যেরকম আমি তোমার বন্ধু। তো এই যে বিষয়টা মানে আমাকে খুবই উদ্বুদ্ধ করে, তোমার কথা, তোমার ব্যবহার, তোমার আচরণ, প্রত্যেকটা জিনিস মানে এটা। তো আমি ছোট্ট একটা প্রশ্ন করবো, যেটা হচ্ছে যে তুমি যে যতদিন আমাকে চেনো, তোমার সাথে কথা হয়, গল্প হয়, আমার সম্বন্ধে কিছু বলতে চাও যে দর্শকরা রয়েছে শুনছে? আমি রাজকে যখন দেখি, রাজ একটা ইভেন্ট নিয়ে এখানে এসেছিল, আমি সেটাতে ভাগ নিয়েছিলাম। তো আমি কেন জানি না, রাজকে দেখে আমার মনে হয়েছিল যেন রাজকে আমি অনেকদিন আগের থেকে চিনি। আমার এই ঘটনাটা কিন্তু আমার অনেকের সাথে ঘটে, হ্যাঁ। তো সেই রকমই রাজকে দেখে আমার খুব আপন মনে হয়েছিল। তারপরে ধীরে ধীরে আমার রাজের সাথে এই ফোনের মাধ্যমে কথাবার্তা হতো। আজকে 2-3 বার হয়তো ওর সাথে দেখা হয়েছে, কিন্তু কখনো মনে হয়নি যে ওকে আগে আমি চিনতাম না। আমার সবসময় মনে হয় যে ওকে আগে চিনতাম, এবং ও যে স্ট্রাগলটা আজ করছে, আমি ওকে সবসময় উৎসাহ দিই যে ও এটাতে একদিন খুব সাকসেসফুলি ও এটাতে রান করবে, ও একটা খুব ভালো নিজের জায়গা ও তৈরি করবে, এবং আমার আশীর্বাদটা ওর কাছে সব সময় থাকবে, এবং আমার আশীর্বাদ যেন বিফলে না যায়। আর আমি যাকে আশীর্বাদ মন থেকে করি সেটা কিন্তু ঠিক হয়। আর আমি থাকি না থাকি, রাজ কিন্তু একদিন রাজ করবে সবার মনে, হ্যাঁ, সবার মনে রাজ রাজ করবে। আজ রাজ অনেক কষ্ট করছে, অনেক স্ট্রাগল করছে, অনেক দৌড়চ্ছে। ও স্বাস্থ্যটা ভালো থাকুক, ও অনেক ভালো ভালো কাজ পাক, আমি সেটাই ওকে সবসময় আশীর্বাদ করব। পৌঁছতে হলে একটু ধৈর্য রাখতে হয়। আজকে একটু কষ্ট করার দিন, কিন্তু এই কষ্টের ফল তুমি পাবেই, এটা তোমার জন্য নির্ধারিত হয়ে রয়েছে, তুমি পাবেই। আর এখন যে সমস্ত পদ্ধতি হয়েছে, কত লাইন হয়েছে, নতুন নতুন জিনিসের মধ্যে ছেলেরা যাচ্ছে, যেমন রাজ একটা নতুন একটা সাবজেক্টের মধ্যে ঢুকেছে, একটা শিক্ষা পাওয়ার জন্য যেখানে যেতে হবে, সেখানে পাবলিক স্পিকিং এর জায়গায় সেখানে সে যায়। আমি বলি যে এই জগতে যারা আসছে তারাও যেন সেখানে যায় এবং নতুন জিনিসগুলোকে যেন ভীষণভাবে গ্রহণ করে, তাহলে সেই জিনিসগুলো তো আরো পরিষ্কার হবে, আরো লোকের কাছে ভালোভাবে পৌঁছবে সেগুলো। আর এদেরকে উৎসাহ দেওয়া ভীষণভাবে দরকার আমাদের। মানে আমি এই যে তুমি বলছো এই প্রসঙ্গে বলি যে আমি তো অনেক স্কুলে ছেলে মেয়েদের সামনে যাই, যে তারা প্রচুর এরকম আমার সামনে এত অডিয়েন্স, এবং তাদের সামনে আমি যখন স্পিচ রাখি, এটা আমার কাছে একটা ইন্সপিরেশন যে আমি তো ওই বয়সে পাইনি, মানে আমরা পাইনি ছোটবেলায়, আমাদের স্কুল কলেজে এতটা এত সুন্দর কিছু ছিল না, কিন্তু আমি যখন যাই তারা কিন্তু উৎসাহিত হয়, তারা কিন্তু খুশি হয় এবং তারা শিখতে চায় আমার থেকে। এটা আমার ভালো লাগে যে তারা তো পছন্দ করছে, কারণ আমি নিজের জন্য না করলেও তাদের জন্য অন্তত সেই কাজগুলো করি। এবং তা আমার সব থেকে মানে বলতে পারে লক্ষ্য হচ্ছে মানুষ যেন কনফিডেন্টলি কথা বলতে পারে। কথা বলা তো একটা আর্ট, নিশ্চয়ই। এবং তুমি যে কবিতা লিখেছো, লেখা বলো, কথা বলা বলো, এটা তো একটা আর্ট, নিচে থাকুক মানুষের, এটাই একটা ব্যাপার। হ্যাঁ, এটা তো একটা বড় শিল্প। আর আমাদের টাইমে অনেক অপশন ছিল না, তো এখন যে নতুন দিকগুলো খুলেছে, এই রাজের মতো ছেলেরা যারা, এটা একটা ঝুঁকি নেওয়া এবং নতুনত্ব। সবসময় পুরাতন থাকবে তা তো হতে পারে না, নতুন জিনিসটা আসতে হবে, এবং তার যে সুন্দরতা সেটাকে বার করতে হবে। এই যে ওর ছোট ছোট বাচ্চারা ওর ফ্যান হয়ে যায়, তারা কেন? কারণ তাদের মধ্যেও ওই জিনিসগুলো আছে, কিন্তু সেই সুযোগগুলো যদি পায় তবে তো তাদের মধ্যে বাড়বে। আমাদের টাইমে এই সুযোগটা ছিল না। বড় জোর একটু নাচ করলাম, গান করলাম, থিয়েটার করলাম, ওই পর্যন্তই। কিন্তু একটা এই অ্যাঙ্কারিং করা, এটা যে একটা কত বড় শিল্প। আর রাজ যখন স্টেজে যায়, যখন বলে
মানে আমি মানে অবাক হয়ে তাকিয়ে থাকি যে কোনো ওর কাছে কাগজ নেই, কোনো স্ক্রিপ্ট লেখা নেই, কিন্তু ওর একেবারে ভেতর থেকে ওই সমস্ত কথাগুলো বলছে। তো মানে এটা একটা বিশাল বড় শিল্প, বিশাল বড় বড় আর্ট। আমি আর রাজের তো খুব একটা বয়স হয়নি, ওরা অনেক টাইম আছে। আর এই জগতে ওকেই আমার মনে হচ্ছে সর্বকনিষ্ঠ দেখছি এই লাইনে যে এসছে। আর যাদের দেখেছি তারা আরো ম্যাচিওর লোকদের দেখেছি। তো সেই জন্য আমি রাজকে সবসময় উৎসাহ দেব, এইখানে তুমি খুব ভালো করবে। আর এটা খুব সুন্দর, আর খুব মানে খুব আনন্দ হয়। কাজের মধ্যে যদি আনন্দই না থাকে, সেই কাজটা তো মানে একটা বোঝাও হয়ে যায়। হ্যাঁ, আমি সকাল 10টায় অফিস গেলাম, 5টায় এলাম, এই এক গাধার খাটুনি। এটার তো কেউ নানা বর্ণ নানা ছন্দ, এক একটা ইভেন্টে এক এক রকমের। সেখানে আমার কত ফলোয়ার্স হচ্ছে, কত বাচ্চারা আনন্দ পাচ্ছে, করতালি দিচ্ছে, আমার মতো মানুষও ফ্যান হয়ে গেল। প্রথম তো আমি ওটাই দেখেছিলাম, তখন তোকে চিনতাম না, কিন্তু ও এত সুন্দরভাবে বলছিল, আর ওর বলার ঢং, ওর গলার আওয়াজ খুব সুন্দর। আমি খুব খুশি তারা নতুন জিনিস নিয়ে কাজ করে। রাজ এই ঝুঁকিটা নিয়েছে, রাজ এটাতে সফল হবে। থ্যাংক ইউ সো মাচ। আমার বলার কোনো ভাষা নেই, তুমি যে ভাষায় ব্যক্ত করলে নিজেকে এবং আমাকে যে আশীর্বাদটা করলে, আমি মাথায় রাখবো যে সেইগুলো নিয়ে এগিয়ে চলার। লাস্ট একটা জিনিস, এটা হচ্ছে যে আমার যে চ্যানেলের নাম হচ্ছে রোড ম্যাপ অফ অ্যাস্থেটিক্যাল জার্নি, যেখানে মানে আমার নামটাকে যদি বড় করে দেখো, RAJ, রোড ম্যাপ অফ অ্যাস্থেটিক্যাল জার্নি। সেখানে আমি আমার ইয়াং ইউথদের, যারা আমার শ্রোতা, যারা দর্শক, তাদেরকে বার্তা দিই। তো তুমিও কিছু বার্তা দাও যেটা তাদের জীবনে যেন মূল্যবান হয়ে থাকে। ক্যামেরার দিকে তাকিয়ে বার্তা আমি সবাইকে দিচ্ছি যে এত এই মানব জীবনটা আমাদের ভীষণ দামি জীবন। যে যতটুকু সুযোগ পাবে সুন্দরভাবে বাঁচবে, লোককে সুন্দরভাবে বাঁচতে দেবে, সবাইকে সাহায্য করবে, সবাইকে ভালোবাসবে, আর ভীষণভাবে নিজেকে জানবার চেষ্টা করবে। তোমার ভেতরে কি কি রয়েছে সেইগুলোকে সামনে আনার চেষ্টা করবে। তাতে সফলতা যদি পেতে চাও, তাহলে তোমাকে ভীষণ অনেস্ট হতে হবে সেই পাওয়াটার জন্য। তো সেটাতে তোমার আগ্রহ, তোমার লগন যেন একেবারে 100% থাকে, তবেই তুমি সেখানে পৌঁছবে। এবং সবচেয়ে আগে তোমাকে একজন ভালো মানুষ হতে হবে, মানবিকতা থাকতে হবে, তবেই তুমি সেখানে পৌঁছবে। সবাই এই চ্যানেলটা দেখো এবং সাবস্ক্রাইব করো, কারণ এই রকম ভিডিও দেখলে তোমাদের ভালো লাগবে, তোমরা উৎসাহিত হবে। রাজ যে ধরনের সব ভিডিও বানাচ্ছে, এগুলো তোমাদের মনে অনেক উৎসাহ যোগাবে। আর আমারও খুব ভালো লাগলো, অনেকটা সময় আমি তোমাদের সবার সাথে থাকতে পারলাম। কিরকম লাগলো তোমাদের এই ভিডিও আমাকে নিশ্চয়ই আমার কাছে খবর আসবে, আমিও দেখতে পাবো, আমারও খুব ভালো লাগবে। আমারও এই জীবন আরেকটু উঁচু স্তরে উঠে যাবে, আমার জীবন সার্থক হবে। আমি লাস্টে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আজকের যে ইন্টারভিউ, আজকে যে পডকাস্ট, সেটা হচ্ছে যে বন্দনা দিদা, আমি দিদা বলি, আমার গার্লফ্রেন্ডও বলি। তো এই যে মানুষটা, কেন আমি মানুষটার সম্বন্ধে করলাম, সেটা পুরোটা দেখলে, পুরো এই জার্নিটা যদি দেখো, তাহলে বুঝতে পারবে কেন করেছি। আর অবশ্যই তার কিছু ঘটনা তোমাদের সামনে তুলে ধরা দরকার। তোমরা ইয়াং ইউথ, তোমরা যদি এগিয়ে না আসো, তার ছোটবেলার কাহিনী সেটা শুনে তোমরা যদি নিজেদের পার্সোনালিটি যদি তৈরি না করতে পারো, আমার মনে হয় না যে তাহলে জীবনে কিছু সম্ভব। জীবনে এই কারণেই সম্ভব, কারণ সেই রকম মানুষ হতে গেলে আমাদের কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হতে হয় আমাদের কাজের প্রতি। তো এইরকম আরো অনেক মানুষের গল্প নিয়ে, তাদের লাইফের সাকসেস স্টোরি নিয়ে আসবো তোমাদের সামনে। সকলে কিন্তু পাশে দেখো। রোড ম্যাপ অফ অ্যাস্থেটিক্যাল জার্নি, যেটা তোমাদের সামনে। দিস ইজ রাজ শো। থ্যাংক ইউ সো মাচ, সকলে ভালো থেকো। আবার দেখা হবে কোনো না কোনো কল। থ্যাংক ইউ।